করি। ওকে, তো সবার জন্য এই যে একটা শর্টকাট একটা জিনিস বলে নেই। সেটা হচ্ছে যে আপনি আহ, জীবনে মানে কত ভালো দিকে যাবেন সেটা আসলে আপনার প্রথম 5 বছর, 4 বছর, 5 বছর ডিসিশন হয়ে যাবে। 4 বছর, 5 বছর যাওয়ার দরকার নেই, আপনি 3 বছরই চিন্তা করেন। আগামী 3 বছরে আপনি জয়েন দেওয়ার পরে থেকে, আপনি জবে জয়েন দেওয়ার পরে থেকে ডিসিশন হবে যে আহ, আপনি জীবনে কত ভালো ডেভেলপার হইতে পারবেন। বিকজ অফ আপনার সিনিয়রদের মানে জিনিসটার মধ্যে অনেক বেশি হাত আছে। তো আপনার সিনিয়র যদি ভালো হয়, তারা যদি টপ লেভেলের ডেভেলপার হয়, তারা আপনাকে ফোর্স করবে আপনাকে ভালো কোড করার জন্য, আপনি ভালো প্রোগ্রামার হওয়ার জন্য। অনেক জায়গায় দেখবেন যে একটা ছেলে জীবনে কন্টেস্ট টন্টেস্ট করে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু সে কোনো একটা কোম্পানিতে জয়েন দিছে যেখানকার কালচার হচ্ছে প্রবলেম সলভিং করা। সে ওইখানকার কালচার অ্যাডাপ্ট করে ওখান থেকে প্রবলেম সলভিং করে অনেক ভালো জায়গায় চলে গেছে। এবং সে দেখা গেছে ওই এরিয়াতে এক্সপার্টিস নিয়ে গেছে। ইভেন অনেক জায়গায় দেখবেন যে অনেক ভালো আর্কিটেকচার প্যাটার্ন ফলো করে, অনেক রুলস, অনেক কনভারসেশন জিনিস আছে, বিজনেস লজিক শেখার ইয়ে আছে, বিজনেস ডিসিশন নিতে হয় মাঝে মাঝে, আপনাকে অনেক কিছু ম্যানেজ করতে হয়। সো আপনি ওইসব এরিয়াতে ভালো করতেছেন। ভালো করতেছেন, এখানে বড় কথা হচ্ছে আপনার একা এফোর্টে। বাট এখন যদি একটা সিনিয়র থাকে যে আপনাকে রোল প্লে করতে হেল্প করতেছে, ইভেন সে সেম রোল প্লেটা করে আসছে, তার এই বিষয়ে এক্সপার্টিস আছে, তাহলে মনে করেন যে আপনি একটা মানে ওই যে আছে না, যে আমাকে আমাকে আর কি মেজরিটি স্টুডেন্টরা জিজ্ঞেস করে, ভাই স্টার্টিং এ কত স্যালারি আস্ক করব? আমি বলি যে স্যালারি আস্ক করার কোনো দরকার নাই। তারা যতটুক দেয় ততটুকুই আপনি বলবেন যে ভাই আমার খালি খাওয়ার আর যাতায়াতের টাকাটা দিয়ে দেন, প্রথম 3 থেকে 6 মাস আমি এমনিই কাজ করব। যদি তারা ওই লেভেলের এক্সপার্ট হয়ে থাকে, আপনার যদি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে, এটা আপনার জন্য ব্লেসিং। আপনার জন্য ব্লেসিং। সো আপনি জব করতে গিয়ে আপনি জীবনে প্রথম 3টা বছর শুধু লার্নিং এ ফোকাস করবেন, আর্নিং এ না। আর্ন আপনি বাইরে থেকে করবেন। কারণ আমাদের কারেন্ট যে মানে সিচুয়েশনটা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিল্ডে, বাইরে প্রচুর ফ্রিল্যান্স প্রজেক্ট বলেন বা আপনি নেটওয়ার্ক বা কানেক্টিভিটি প্রজেক্ট গুলো বলেন, এগুলো প্রচুর লেভেলে আসে। কাজ আপনি পেয়ে যাবেন, আপনি যে ভালো কাজ করেন, আপনি এই যে সিনিয়রের সাথে বা আপনার কোম্পানিতে ভালো একটা কাজ করছেন, এটা আসলে রিপল ইফেক্টের মতো। পানির মধ্যে দেখবেন একটা ইট পড়লে ওটা রিপল ইফেক্ট করে, চতুর্দিক দিয়ে ছড়িয়ে যায়। তো এই জিনিসটার মতো আপনার চতুর্দিক দিয়ে ছড়িয়ে যায়। কন্টেন্ট টিমের মধ্যে জানা যায় এই ছেলেটা তো খুব ভালো কাজ করে, ওই টিমে এই ছেলেটা এই কাজটা করছে যেটা খুব চ্যালেঞ্জিং ছিল, এটা রিপল এফেক্টের মতো। তো সবাই যখন জেনে যায়, তাদেরও ফ্রিল্যান্স প্রজেক্ট আছে, তাদেরও হয়তো ক্লায়েন্ট আছে, তারা হয়তো আপনি ফোন দিয়ে বলবে যে ভাই কাজটা করেন। বাট এর জন্য আপনাকে এনাফ স্ট্রাগল করতে হবে, আপনাকে এনাফ পরিমাণ এফোর্ট দিতে হবে। আপনার ইমেজ যদি ভালো হয়, আপনার কেউ বড় ছোট যে কোন ধরনের কাজ দিতে তারা হচ্ছে দ্বিধাবোধ করবে না। এখানে মুখের কথায় কোটি কোটি টাকার বিজনেস হয়। আসলে বিজনেসটাই হচ্ছে জবানে চলে। বিজনেস কখনো টাকায় চলে না। কেউ ক্রেডিট মানে ক্রেডিট দিয়ে তারপরে হচ্ছে আপনাকে কাজ করে না যে ভাই নিয়ে 10 লাখ টাকা নিয়ে এই প্রজেক্টটা আমার করে দিস। মুখের কথায় চলে যায়, তুই কাজটা করে দে, তোকে আমি 10 লাখ টাকা দিই। এই 10 লাখ টাকার কাজ করার পরে আপনি টাকা পাইলেন। এটা হচ্ছে জবানের একটা দাম আছে এখানে। এই জবানের দাম করার জন্য নিজের আগে ভ্যালু একটু ক্রিয়েট করতে হবে, ইভেন আপনার নেটওয়ার্কটাও স্ট্রং করতে হবে, আপনার শেখার ক্যাপাসিটি, আপনার কাজ করার এফোর্ট দিতে হবে। প্রথম 1 বছর 2 বছর আমি মনে করি যে আহ, টাকার চিন্তা থাকাই উচিত না। আপনার যদি মনে হয় যে না বাসায় এসে কোনো কিছুই করতে পারবো না, আমাকে আহ 9টা থেকে রাত 9টা পর্যন্ত অফিসে বসে কাজ করতে হবে, এফোর্ট দিতে হবে, বাট এই এফোর্টের ফলে আমি কাজ শিখতে পারতেছি, আমি প্রতিদিনই নতুন করে একটা ঘুষি খাই। মানে ঘুষি খাওয়া বলতে মনে করেন যে পুল্লি কাজ দিয়েছেন, 10 টাকা রিভিউ পাইতেছেন, দ্যাটস ওকে, দ্যাটস ফুললি ওকে। আপনি এফোর্ট দেন, আপনি ভবিষ্যতে এটার মানে ফিডব্যাক পাবেন, আপনি এটা অবশ্যই পাবেন। আপনি যদি ভাবেন যে আমরাও তো এখনো যে হায়ার লেভেলের সিনিয়র হয়েছি তা না, একবারে আহামরি সিনিয়র হয়েছে তা না, বাট আমরা এখনো রেগুলারলি উড়াধুরা পুল রিকোয়েস্টে কমেন্ট খাই। বাট নেক্সট পিয়ারের মধ্যে নেক্সট পুল রিকোয়েস্টে যেন আবার কমেন্ট না খাই এই ব্যবস্থা করে দেই। তারপরে দু একটা ছোট ছোট ছোটখাটো ফিডব্যাক থাকে, ইমপ্রুভ করার ট্রাই করি। এখন হয়তো আমাদের ওই ফ্লাটারি উইজেট কিভাবে ডিজাইন করে এগুলো ফিডব্যাক পাই না, বাট ডিজাইন রিলেটেড মানে হায়ার লেভেলে কিছু আর্কিটেকচার লেভেলের কিছু জিনিসপত্র ফিডব্যাক আসে, তো আপনারাও তখন ওই লেভেলে চিন্তা করা শিখবেন। তো এর জন্য আপনাকে ওই যে প্রথমে কামলা খাটতে হবে, বাংলা কথায় যেটা। চলেন আমরা আবার কোডিং এ ব্যাক যাই, তো এগুলো ভাই একটু আমার মাথায় আর রাখবেন। একটা লাস্ট লাস্ট কোশ্চেন ভাই, এই 10 সেকেন্ড। তো ভাই এটা এই কোর্সটা করে আমি কি ছোটখাটো গেম ডেভেলপ করতে পারবো, এই শুটিং গেম টেম মানে? না পারবেন না ভাই, শুধু ফ্লাটার অ্যাপই ডেভেলপ করতে পারবেন, এটা গেম আপনার টেম এক্সট্রা কি? শিখে নিতে। ও এটা আলাদা ইটস নট টোটাল? পার্ট অফ দ্য কোর্স। ওকে, ঠিক আছে আমরা শুরু ও করি। ভাইয়া, হ্যালো ভাইয়া।
আচ্ছা, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে রাখেন, আমি কোর্সের ইয়ে শেষে আমি কথা বলবো এগুলো। ওকে, তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা লুপিং এর কয়েকটা ভার্সন দেখছিলাম, হোয়াইল দেখছিলাম, তারপর হচ্ছে ফর লুপ দেখছিলাম, ফর ইচ, ফর ইন, এগুলা দেখছিলাম। তো বলছিলাম ডু হোয়াইল এর দরকার নাই। তো ডু হোয়াইল আপাতত ইগনোর করেন, ভবিষ্যতে আমরা যদিও আমাদের কোনোদিন লাগবে না, যদি কোনোদিন লাগে আমরা শিখে নেব। যে জিনিসটা শেখার দরকার নাই সেটা আপাতত ইগনোরই করে যাই, কারণ জীবনে অনেক কিছু মাথায় ঢুকাইতে হবে, আজ এটা জিনিসপত্র ঢুকে এখন লাভ নেই। তো চলেন আমরা হচ্ছে ফাংশনের দিকে যাই। আজকে ফার্স্ট যে টপিক শুরু করব সেটা ফাংশন। তো হোয়াট ইজ ফাংশন? আসলে ফাংশনের কথায় যদি আসি, আমরা ওই যে রেগুলার যে কোডটা লিখি না, আমাদের মেইন, আমরা বলি মেইন ফাংশন, মেইন ফাংশন। এটাতে কি করে? এটাতে হচ্ছে আমাদের প্রোগ্রামের হচ্ছে এটা এন্ট্রি পয়েন্ট, এটার ভিতরে যা লিখি তাই কাজ করে। ওকে, তাহলে কি আজকের যে ক্লাসটা আছে ফাংশনস, এই ফাংশনের মধ্যে কি এটার সাথে কোনো মিল আছে কিনা? হতে পারে মিল আছে, আবার নাও হতে পারে, তাই না? আমরা তো জানি না। তো ধরেন আমরা ফাংশন বলতে কি বুঝি, একদম একদম যদি বাংলা কথায় বুঝি, আমরা সাধারণত আমার মাথায় ছোটবেলায় ফাংশন বলতে যে জিনিসটা আসতো সেটা হচ্ছে বিয়ের ফাংশন। ছোটবেলায় যখন আমি ভাবতাম যে ফাংশন, কোনো কিছু ফাংশনের কথা বলতেছে তার মানে হচ্ছে বিয়ের ফাংশন হবে। তো ফাংশনের মধ্যে কি কি থাকে? ফাংশনের মধ্যে হচ্ছে এরকম ওই যে আহ ছোটবেলায় তো গ্রামে থাকতাম, তো হচ্ছে গ্রামে আর কি বাঁশ, এরকম কমিউনিটি সেন্টার ছিল না, বাঁশ বাঁশ টাস দিয়ে, তারপর হচ্ছে উপরে পর্দা দিয়ে, চতুর্দিকে পর্দা দিয়ে, মাঝখানে টেবিল সেট করে ওখানে খাওয়া দাওয়া হতো, বিয়ের প্রোগ্রাম হলে স্টেজ করা হতো, তো এইভাবেই চলতো। তো ফাংশন বলতে আমি বুঝি যে এরকম সেট অফ থিং যেটা হচ্ছে ঘটতে যাচ্ছে, রাইট? তো এইটাই আমার মাথায় চিন্তা আসতো। তো আমাদের যে প্রোগ্রামের যে ফাংশনটা আছে, এই ফাংশনটাও কাইন্ড অফ ওই রকম। তো এখন তো ফাংশন গুলো হয় কমিউনিটি সেন্টারে, সবকিছু বিল্ডিং থাকে, আমরা জাস্ট গিয়ে সেট আপ করা থাকে, আমরা ওখানে কি করি, আমরা ওখানে জাস্ট অ্যাটেন্ড করে আসি, খেয়ে দিয়ে আবার চলে আসি। আবার দেখা যায় পরের দিন আরেকটা ফাংশন, মানে আরেকটা বিয়ের ফাংশন বা আরেকটা জন্মদিনের ফাংশন সেম জায়গায় হচ্ছে। তো আমাদের এই যে ফাংশন, নতুন মডার্ন ওয়েতে যে ফাংশন করার ওয়ে, বিয়ের প্রোগ্রাম করার ওয়ে, এটার সাথে আমাদের কোডের বেশি রিলেট আছে। অ্যাকচুয়ালি কমিউনিটি সেন্টারের কথা যখন চিন্তা করবেন তখন চিন্তা করেন যে এটা কিন্তু রিলেট করে রিইউজিবিলিটির সাথে। রিইউজিবিলিটি কিভাবে? ধরেন একটা কমিউনিটি সেন্টার হয়েছে, আমরা আমরা ওই যে আগের আগের যুগের ফাংশনের কথা যদি চিন্তা করি, যে বাঁশ গাড়তে হইতো, বাঁশ মাটি খুঁড়ে তারপর ওখানে বাঁশ দিতে হইতো, তারপর হচ্ছে উপরে কাপড় টাপড় দিয়ে সবকিছু সেট আপ করতে হতো একদিন ভরে, বিয়ের প্রোগ্রাম বা যে প্রোগ্রামটাই হোক না কেন ওটা শেষে আবার ওটাকে খুইলা নিয়ে চলে যেত অন্য আরেকটা জায়গায় গিয়ে ওই ফাংশনটা অ্যারেঞ্জ করার জন্য সেম কাজটা আবার করতে হতো। তো এর জন্যই এত হ্যাসেল ট্যাসেল না নিয়ে এখন মানুষ কি করছে, কমিউনিটি সেন্টার বানিয়ে ফেলছে, যে কমিউনিটি সেন্টারে তার সবকিছু টেবিল চেয়ার সবকিছু সেট আপ করে রাখে, স্টেজও বানিয়ে রাখে। জাস্ট বলে যে তুমি কোন লেভেলের সেট আপ দিতে চাও। দেখা যায় যে ডেকোরেশন কি সেট করা যায়, যে ফ্লাওয়ার, কেউ দেখা যায় রেড রেড ফ্লাওয়ার পছন্দ করে, তার রেড ফ্লাওয়ার দিয়ে সাজায় স্টেজটা। আবার কেউ দেখা যায় যে হোয়াইট ফ্লাওয়ার দিয়ে সাজায়, কেউ হয়তো ফটোগ্রাফার বাইরে থেকে নিয়ে আসে, বিভিন্ন ধরনের অকেশনে বিভিন্ন ভেরিয়েন্ট হইতেছে, বাট কমিউনিটি সেন্টার কিন্তু একটাই, রাইট? তো আমরা ওটাকে রিইউজ করতেছি, ওটাকে বারবার ভাঙতে হচ্ছে না, নতুন করে তৈরি করতে হচ্ছে না। তো আমাদের প্রোগ্রামের মধ্যেও এরকম ফাংশন আছে। ফাংশনটার মেন উদ্দেশ্য যেটা আছে সেটা হচ্ছে রিইউজেবিলিটি। রিইউজেবিলিটি মানে একটা জিনিস বারবার রিইউজ করা। রিইউজ করা মানে বারবার যাতে আমি রিইউজ করতে পারি এই জিনিসটাকে, সে হচ্ছে এই জিনিসটাকে কনসার্ন রাখে। তো রিইউজেবিলিটি বলতে কেমন রিইউজেবিলিটি? ওই যে দেখেন কমিউনিটি সেন্টারের মধ্যে আমরা একটা জিনিসকে বারবার রিইউজ করতে পারতেছি, এটা কিন্তু অনেক কস্ট মানে আমাদের কমে নিয়ে আসছে। তো এই কাজটা আমি প্রোগ্রামে করতে পারি। তো ধরেন আমার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার এ না, ধরেন এরকম আমাকে প্রতিদিন ওয়েলকাম মেসেজ দিবে, এই যে প্রিন্ট, সে কনসোলে প্রিন্ট করবে, প্রিন্ট হাই গুড মর্নিং। তো সে কি করে প্রতিদিন হচ্ছে আমাকে এরকম গুড মর্নিং মেসেজ দেয়। তারপরে দেন আমাকে জিজ্ঞেস করে যে হাউ আর ইউ। ওকে, এটা হচ্ছে সে আমাকে প্রতিদিন করে। তো মনে করেন যে সে একবার আমাকে করছে, বা ধরেন এই রিসিপশনে একজন বসে আছে আমার অফিসে, সে প্রতিদিন আমাকে হচ্ছে দেখলে গুড মর্নিং বলে সালাম দেয় বা ভালো মন্দ জিজ্ঞেস করে। তো আমি হয়তো উত্তরে কিছু বলি। তারপরে দেখা যাচ্ছে সে কি আমারই শুধু বলে,
আমি বাদে তো আরো 200-300 জন মানুষ এখানে আছে। তাহলে কি করবে সে? কি বারবার 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 এভাবে সবাইকে বলতে থাকবে? তো দেখেন, এটা বারবার সে আমাকে বলতেছে যে হাই গুড মর্নিং। তো এখন তো সমস্যা কি? বারবার বললো, ধরলাম যে এরকম বারবার প্রতিবার প্রিন্ট করলো যে হাই গুড মর্নিং হাউ আর ইউ, প্রত্যেকজন আস্তে আস্তে তাকে দুইটা করে এরকম জিনিস বলতেছে যে কেমন আছেন, গুড মর্নিং বলে তাকে সম্বোধনা জানাচ্ছে। তো দুইটা জিনিস সে করতেছে, ওকে, খুব ভালো জিনিস, এতে কোনো সমস্যা কি? করতেছে, করুক। এখন আহ, সেই অফিস স্টাফকে বা যে আমাকে বলতেছে বা যে ওয়াচম্যান আছে তাকে বলে দেওয়া হয়েছে যে তুমি এখন গুড মর্নিং বলবে না, তুমি হচ্ছে সালাম দিবা। যেহেতু মেজরিটি মুসলমান, তো তুমি এক কাজ করবা, তুমি একটা সালাম দিবা, বা হিন্দু থাকলে হিন্দুরে যেভাবে আমরা আদাব বলি এইভাবে বলবা। তো এখন সে তো এখন প্রবলেমে পড়ে গেছে। কারণ কি দেখেন, এইখানে হ্যালো। হ্যালো। ভাইয়ের সম্ভবত আটকে গিয়েছে। ভাইয়ের মনে হয় নেট চলে গেছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ মিউটে থাকি, তিনি অবশ্যই ইনশাল্লাহ ফিরে আসবে। নেট আসলে হয়তো নেটের সমস্যা হয়েছে। ভাই তো সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি আমার ফোনে একটা কল আসছিল, এর জন্য আমার নেটওয়ার্ক ছেড়ে দিছিল। আমি আবার প্রেজেন্ট দিচ্ছি। ওকে, আমার আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? চ্যাট বক্সে একটু জানিয়ে দেন সবাই কথা। স্ক্রিন শেয়ার হচ্ছে ঠিক মতো? জি জি, কথা শোনা যাচ্ছে এবং স্ক্রিনও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো আমি যেটা বলতেছিলাম যে আমি সব জায়গায়, কোডের সব জায়গায় এখানে কি করছি, চেঞ্জ করে দিছি। আগে গুড মর্নিং বলতাম, এখন কি করছি, এটা সালাম হিসেবে লিখে দিছে। ওকে, খুব ভালো কথা, আমি কিন্তু খুব ভালো মতো লিখতে পারছি, বারবার চেঞ্জ করে দিছি। কিন্তু পরের দিন সে আইসা আমাকে আবার বলতেছে যে তুমি গুড মর্নিং বইলো। সে ওয়াচম্যানকে বা সেই যে আমাদের স্টাফ আছে, স্টাফকে বলতেছে যে তুমি গুড মর্নিং বলো। এই যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, এক একজন এক এক রিয়াক্ট করতেছে, তুমি কি করো, গুড মর্নিং বললো। তো এখন কি করতে হবে? আবার আমাকে সব জায়গায় গিয়ে এভাবে গুড মর্নিং বলতে হবে। তো গুড মর্নিং বলতে বলতে এমন হইতে পারে যে সব জায়গায় আমাকে চেঞ্জ করতে হচ্ছে, রাইট? আমাকে বারবার এটা চেঞ্জ করতে হচ্ছে। তার মানে আমরা এখানে কোডকে রিইউজ করতেছি না, আমরা একটা কোড বারবার কপি পেস্ট করে লিখছি। ইভেন এখানে রিউজেবিলিটি আমরা কোনো কিছুই ফেভার করতেছি না। তো তখন আমাদের মাথায় আসলো, কেননা এটাকে একটা ফাংশন বানিয়ে ফেল দেই আমরা। একটা ফাংশন লিখতে পারি যে ফাংশনটা কি করবে, এই কাজটুকু করবে। আমি চেঞ্জ আনলে ওখানেই চেঞ্জ আনবো, সারা দুনিয়া সব জায়গা থেকে যেভাবে কল দেয় সবকিছুই এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটাকে রিইউজ করার জন্য আমাদের প্রোগ্রামে একটা স্পেশাল সিনট্যাক্স বা স্পেশাল ওয়ে আছে যেটাকে বলি আমরা ফাংশন। তো ফাংশন ধরেন আহ এটা কি হইতে পারে, এই ফাংশনটার নাম হইতে পারে ওয়েলকাম মেসেজ। ওকে, ওয়েলকাম মেসেজ, যে আমি প্রতিদিন আসলে একটা মানুষকে ওয়েলকাম মেসেজ জানাবো। তো এই ফাংশনের একটা সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তার নামটা দিতে হবে, ফাংশনের নাম দিতে হবে, দেন হচ্ছে আমার প্যারেনথেসিস দিতে হবে। ওকে, প্যারেনথেসিস দেওয়ার পরে কার্লি ব্রেসেস দিতে হবে। প্রথমটা হচ্ছে ফাংশনের নাম, তারপর হচ্ছে প্যারেনথেসিস, তারপর হচ্ছে আমার কার্লি ব্রেসেস। এই কার্লি ব্রেসেসের ভিতরে যা লিখবো তাই হবে ওই ফাংশনের পার্ট, ওই ফাংশনের পার্ট। এই ফাংশনের যে প্যারেনথেসিস শুরু, কার্লি ব্রেসেস শুরু হয়েছে এই মাঝখানে টুকে বলে এটা ব্লক অফ কোড বা আমাদের ফাংশনের বডি। এটা কি কি বলে? বডি। ওকে, তো এটা হচ্ছে একটা আমাদের ফাংশন। ফাংশন, ওকে। এই ফাংশনের নাম হচ্ছে ওয়েলকাম মেসেজ, আর এটা বডিতে কি লিখবো, যা লিখবো তাই এক্সিকিউট হবে। তো চলেন এই যে মেসেজটা আছে, এই মেসেজটাকে আমি এবার নিচে লিখে দেই। ওকে, দেখেন এবার কিন্তু এই মেসেজটা আমাদের এই ফাংশনের মধ্যে নিয়ে আসছে। ফাংশনের নাম কি? ফাংশনের নাম হচ্ছে ওয়েলকাম মেসেজ। এবার এক কাজ করি, এবার সব কেটে দেই। তো ধরেন আমাদের এমপ্লয়ি আছে 10 জন, আমি যদি 10 জনের এরকম ওয়েলকাম মেসেজ দিতে চাই, প্রত্যেকে আসলে যদি আমি দেখাইতে চাই যে গুড মর্নিং হাউ আর ইউ, এগুলো দেখাইতে চাই, আমি জাস্ট কি করব, জাস্ট 10 বার কল করে দেব।
ও সরি, ফাংশন লেখার পরে আপনি যখন এই ফাংশনটাকে ডিফাইন করলেন, এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন, এটা ফাংশনটা আমরা ডিক্লেয়ার করছি, আমরা কিন্তু কল করি না। এটা এটা কল না করলে কোনো কাজই করবে না। আমার কি করতে হবে, তাই কল করতে হবে। মনে মনে ভাবেন সে কি করছে, একটা টেমপ্লেট জেনারেট করে রাখছে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে যেহেতু সালাম দেওয়া যাবে না, তাহলে আমি কি বলবো, যে হাই গুড মর্নিং হাউ আর ইউ, এটা হচ্ছে সবাইকে বলবো। তো মনে মনে একটা টেমপ্লেট সে জেনারেট করে রাখছে, কিন্তু আপনাকে ধরেন সে কখনো এটা বলে নাই, তাহলে কি হইলো, কাজ হইলো? কাজ তো হবে না, আপনাকে রিয়েল দুনিয়ায় এক্সিকিউট করতে হবে। আমাদের এই কোডের রিয়েল দুনিয়া কোনটা? এই মেইন ফাংশন। এই মেইন ফাংশনের ভিতরে যা লিখবো ওটা এক্সিকিউট হবে। তার মানে এই ওয়েলকাম মেসেজটাকে আমাকে এই দুনিয়ায় এক্সিস্ট করাতে হবে। তো ওয়েলকাম মেসেজে কল করার জন্য আমরা কি এটাকে কি বলি? এটাকে বলি কল করা, ফাংশন কল করা। ফাংশন এটাকে হচ্ছে ডিক্লেয়ার করলাম আর এটাকে কল করলাম। কল করার সময় জাস্ট আমরা প্যারেনথেসিসটা দিয়ে দেই, কার্লি ব্রেসেস, এইভাবে কার্লি ব্রেসেস আর লাগবে না। ওকে, জাস্ট আমরা এরকম প্যারেনথেসিসটা দিয়ে দিলাম যে ওয়েলকাম মেসেজকে তুমি কি করো, এক্সিকিউট করো। এবার আমি কি করি, যতবার সম্ভব ততবার আমি কল করে দিই, কোনো সমস্যাই নাই। এই যে দেখেন, আমার আগে যেভাবে কাজ করতো হাই গুড মর্নিং, ওভাবেই কাজ করতেছে, কোনো চেঞ্জই নাই। ওকে, আমরা এখানে কি করলাম, আমরা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করলাম আর এটা দিয়ে ফাংশন কল করলাম। তো এখন আমার যে ম্যানেজার আছে সে বলছে তোমার গুড মর্নিং টর্নিং কিছুই বলতে হবে না, জাস্ট মর্নিং বলবা, আর কিচ্ছু বলতে হবে না। হাইটাই বলার দরকার না, হাই বললে ক্যাজুয়াল হয়ে যায়। তো আমি কি করলাম, এবার রান করে দিলাম। সব জায়গায় দেখেন মর্নিং হাউ আর ইউ, মর্নিং হাউ আর ইউ। আমাকে কিন্তু বারবার 10-12 জায়গায় বা 100 জায়গায় যদি আমি এটাকে কল করি, 100 বার চেঞ্জ করতে হচ্ছে না। আমি এক জায়গায় চেঞ্জ করে দিছি, এটা প্রত্যেক জায়গায় রিফ্লেক্ট করা শুরু করছে। মনে করেন যে আগে আমার কমিউনিটি সেন্টারে একটা ফ্লোর ছিল, মানুষ সংখ্যা বেশি হয়ে যায়, আমার 2টা ফ্লোর লাগবে। আমি কি করলাম, আমার 2টা ফ্লোর ভাড়া নিয়ে এখন কমিউনিটি সেন্টার 2টা হয়ে গেছে। এখন যারাই প্রোগ্রাম করতে আসতেছে, একটা না 2টা ফ্লোরের কমিউনিটি সেন্টার পাইতেছে। তার মানে সবাই এই চেঞ্জেসটা পেয়ে গেল। আমার প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা করে ভাইঙ্গা কমিউনিটি সেন্টার বানাইতে হবে না। রাইট? সো এটা হচ্ছে আমাদের ফাংশনের বেনিফিট। ওকে, তো ফাংশনের মধ্যে এখন আমি চাচ্ছি, এখন যে ম্যানেজার আছে সে বলছে যে আচ্ছা তুমি যে মর্নিং বলো, মর্নিং বলার সাথে যদি তুমি তার নামটাও অ্যাড করে দিতে পারো, যে মর্নিং অমুক, মর্নিং তমুক, তুমি যদি রহিম স্যার, করিম স্যার এরভাবে বলে দিতে পারো, তাহলে কিন্তু অনেকটা ইজিয়ার হয়, তারা কিন্তু অনেক বেশি খুশি হবে। তো এটা কি করতে পারো? তো বললো ঠিক আছে স্যার, তাহলে আমি কালকে থেকে আমি এটা করব। তাহলে সে কি করছে, মনে মনে জেনারেট করছে, টেমপ্লেট জেনারেট করছে যে মর্নিং, তারপরে যেটু কমা দিয়ে দিলাম, তারপরে নেম, একটা নেম থাকবে, ওই নেমটাকে সেখানে বলবে যে মর্নিং রহিম স্যার, মর্নিং করিম স্যার, মর্নিং রাফাত, এরকম বলবে। রাইট? তো সেরকম নেম একটা ইমাজিন করে রাখছে যে এই নামটা এখানে আমি বইলে দিব। কিন্তু এই নামটা তো বলবো, এক একজনের নাম তো এক এক রকম হবে। এখন তার মানে এটা দাঁড়াচ্ছে আমাকে এক একজনের জন্য এক এক নাম আমাকে দেখাইতে হবে। তার মানে এটা চেঞ্জেবল, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, পার্সন টু পার্সন চেঞ্জ হচ্ছে। তার মানে এটা আমার কোনোভাবে এই ফাংশনের ভিতরে নিয়ে যেতে হবে, যে এটা আমি কার জন্য কল করতেছি, এটা কার জন্য আমি এক্সিকিউট করছি। তো আমি যদি চাই এক্সটার্নাল কোনো কিছু আমার ফাংশনের ভিতরে ইনজেক্ট করতে নিয়ে আসতে, তখন আমি এই ফাংশনের, এই যে আমাদের ফাংশনে যে মানে আছে, প্রথমে শুরুতে প্যারেনথেসিস আছে, এই প্যারেনথেসিসের ভিতরে ওই ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করে দেবো। তো আমরা এটাকে বলি প্যারামিটার। তো আমি বললাম যে আচ্ছা দুইটা, একটা জিনিস নিব, সেটা ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। কি টাইপের ডাটা আমি আমার ফাংশনের ভিতরে নিতে চাই? আমি নিতে চাই একটা স্ট্রিং, স্ট্রিং টাইপের ডাটা। তো স্ট্রিং, তা কি নিতে চাই, নাম নিতে চাই। ওকে, আমি হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ দিব যেটার মধ্যে আমি হচ্ছে নাম নিতে চাই, স্ট্রিং নেম। সো এই যে দেখেন, এবার সব জায়গায় ইরোর দিতেছে, ইরোর কেন দিতেছে এটা পরে যাব। এবার কি করে দেয়, আমরা ওই যে আগের স্ট্রিং ইন্টারপোলেশন ওটা করে দিই, যে মর্নিং নেম যে ভেরিয়েবলটা আমি এখানে ইনজেক্ট করে নিচ্ছি, আমার যখন ফাংশনটা ডিক্লেয়ার করছি তখন আমি কি করে দিছি, বলছি এই ফাংশন এক্সিকিউট করতে হলে অবশ্যই একজনের নাম ধরে নিয়ে আসতে হবে। সো আমি তখন কি করলাম, আমি তখন একজনের নাম এখানে ইনজেক্ট করে দিলাম। তো এটাকে তো একটা স্ট্রিং হিসাবে নিচ্ছে, তো আমি তো চাই এটার ভেরিয়েবলের মানটা এখানে বসিয়ে দিবে। তো আমরা ওই যে স্ট্রিং ইন্টারপোলেশন একটা ডলার সাইন দিয়ে দেই। এবার সে কি করবে, এবার হচ্ছে সেই যে নেম যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলের মানটা এখানে বসিয়ে দিবে। তো এটাকে কি বলি, আমরা এটাকে বলি প্যারামিটার। প্যারামিটার। ওকে, মাল্টিপল প্যারামিটারও হইতে পারে, ওইদিকে আমরা পরে যাই। তো আমরা কি করলাম, একটা ফাংশন বানাইলাম যে ফাংশনের বডিতে
এখানে কিছু আমরা ওয়েলকাম মেসেজ দিছি, তার সাথে এই ফাংশনের ডিক্লারেশনের সময় আমরা হচ্ছে প্যারেন্থেসিসে একটা কল করার সময় অবশ্যই এটা একটা নাম দিতে হবে, রহিম স্যার, করিম স্যার, যে নামই হোক না কেন ওটা বলে দিতে হবে। এবার বিপদে পড়ছে এই যে আগের গুলা, সে বলতেছে যে ওয়েলকাম মেসেজে এখানে কিছু একটা বাদ আছে, একটা পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্ট করতেছে, যেটা পাওয়া যায় না, জিরো পাওয়া গেছে। তো আমরা দিলাম, এটা বললাম প্যারামিটার, এটা আবার আর্গুমেন্ট হলো কই থেকে? ওকে, তো আমরা এখান থেকে যখন মানে ডিক্লেয়ার করার সময়, একটা ফাংশন ডিক্লেয়ার করার সময় মানে ওই ফাংশনটা স্ট্রাকচার বানানোর সময় যখন আমরা পাঠাই ভেরিয়েবলটা, এটাকে বলি আমরা প্যারামিটার। আর এইখান থেকে যখন ভ্যালুটা অ্যাকচুয়ালি পাঠাই তখন ওটাকে বলি আমরা আর্গুমেন্ট। তো আমরা মেসেজ পাঠাইতে চাই, প্রথমটা হচ্ছে রহিমের জন্য, যে সে কি করবে, রহিম রে ওয়েলকাম জানাবে। পরেরটা মনে করেন যে আমি করিমের জন্য ওয়েলকাম জানাবে। তারপরটা মনে করেন যে রাফাতের জন্য। তারপর হচ্ছে মনে করেন যে কি আছে, রাহাত, রাহাতের জন্য। তারপর মনে করেন যে সানির জন্য। আরেকটা হচ্ছে ধরেন কি হতে পারে, তুষার, তারপরে জয়, তারপর হচ্ছে আহ তনু। ওকে, সো আমি কি করলাম, ওয়েলকাম মেসেজ দেব রহিমকে, ওয়েলকাম মেসেজ দেব করিমকে। আমি জাস্ট এখানে ভ্যালুটা পাস করে দিচ্ছি, জাস্ট ভ্যালুটা, কোন ভ্যালুটা, কোন টাইপের ভ্যালু। সেই যে দেখেন আমি যখন এটা আমাদের কার্সর ধরতেছি, সে বলতেছে ওয়েলকাম মেসেজ, সে স্ট্রিং টাইপের একটা ভ্যালু নেয়, যে নাম, তার নাম হচ্ছে নেম। তো আমি কি করছি, নেমের ভ্যালুটা এখানে ইনজেক্ট করে দিচ্ছি। আমি যখন এটাকে কল করতেছি তখন আমি এই যে নামগুলা এখানে পাস করে দিচ্ছি। এবার যদি আমি রান করাই, জাস্ট সি ইট, যে মর্নিং রহিম, হাউ আর ইউ, মর্নিং করিম, হাউ আর ইউ। এ দেখেন স্পেসিফিক নাম ধরে ধরে তাকে মর্নিং জানাচ্ছে, হাউ আর ইউ জিজ্ঞেস করতেছে। ওকে, তো এটাকে আমরা বলবো আমাদের এখানে যখন পাঠাইতে হবে ডিক্লারেশনের সময়, তখন আমরা এটাকে বলি প্যারামিটার। আর যখন এখান থেকে অ্যাকচুয়ালি পাঠাই তো ওটা হচ্ছে আর্গুমেন্ট। ওকে, আমরা যদি চাই 3-4টা পাঠাইতে, তাহলে কি 3-4টা পাঠাইতে পারবো? দেখি তো পারি কিনা। স্ট্রিং, ধরেন প্রথমে নাম পাঠাইছে, তার বাসার অ্যাড্রেসও পাঠিয়ে দিল। ওকে, সো মনে করেন যে সে হচ্ছে অ্যাড্রেসও পাঠিয়ে দিছে, সো অ্যাড্রেস পাঠিয়ে দিল। তারপরে ধরেন যে ইন্টিজার টাইপের তার এইজ পাঠিয়ে দিল। দ্যাটস নট রিলেটেবল টু আওয়ার দিস ফাংশন, রাইট? যে ওয়েলকাম মেসেজের মধ্যে আমার এই স্ক্যান পাঠাবে, এটা রিলেট করে না, বাট আমরা আপাতত ধরে নিয়েছি। তো আমরা এখান থেকে চাইলে এগুলো পাঠিয়ে দিতে পারি। অ্যাড্রেস ধরেন উল্টাপাল্টা একটা অ্যাড্রেস দিয়ে দিই, এইজ হচ্ছে তার 26। তো আমরা এভাবে সেম ভাবে ধরেন কপি করে নিলাম। ওকে, আমি এক্সিকিউট করাই, আগের মতো এক্সিকিউট হবে। আল্লাহ, কি হলো এটা? সে বলতেছে ক্যান নট বি রেফারেন্সড। ওকে, ও, আমাদের তো একটাই বাদ পড়ছে। দেখেন আগের মতোই কাজ করতেছে, বাট আমরা সব জায়গায় রহিম দিছি, এর জন্য রহিমই আসতেছে। তার মানে আমরা এখানে ইচ্ছা মতো প্যারামিটার নিয়ে নিতে পারি, আমরা অনেকগুলা প্যারামিটার নিতে পারি। কিন্তু যে প্যারামিটার গুলা দিব এগুলো অবশ্যই আমার যখন কল করব, ফাংশনটাকে কল করব, তখন আমাকে অবশ্যই আমাকে কি করতে হবে, ওটা বলে দিতে হবে, যে এগুলো পাঠিয়ে দিতে হবে। আদারওয়াইজ সে কি করবে, সে হচ্ছে নয়েজ ক্রিয়েট করা শুরু করে দিবে। ওকে, নয়েজ ক্রিয়েট করা শুরু করে দিবে। আচ্ছা, ওকে, সো আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, আমরা এই ফাংশনগুলোকে কল করলাম। এটাকে কি করা বলে, ফাংশন কল। তো এই যে এত দিনের যে আমরা মেইন ফাংশন দেখছি, মেইন ফাংশন ফাংশন বলে চিল্লাইতাম, এটা হচ্ছে যা লিখবো তাই কাজ করবে, এই মেইন ফাংশন তাহলে কি আসলে এরকমই কোনো একটা ফাংশন? হ্যাঁ, মেইন ফাংশনটাও একটা এরকম ফাংশন, যেটা ফ্লাটার, সরি, যেটা ডার্ট নিজের জন্য রিজার্ভ করে রাখছে, যে মেইন নামে একটা ফাংশন আছে, যে ফাংশনটা আমি ইউজ করি, যেটার ভিতর তুমি যা লিখবা তাই আমি এক্সিকিউট করে দেবো। তার মানে ঠিক হ্যালো সেম ভাই, ভাবে একটু এরকম। সবাইকে বলে দেন যে আপনার কনসার্ট ছাড়া কেউ যেন মেসেজ না দেয়, এই আমাদের দেখতে মোবাইলে। এক্সকিউজ মি, সবাই একটু ট্রাই করবেন যে ক্লাসের মাঝখানে আনমিউট না করার। সো আপনারা যতই এক্সাইটেড হয়ে যান না কেন, হয়ে যান না কেন, কাইন্ডলি ট্রাই করবেন যে আমি যখন বলতেছি তখন কাইন্ডলি যেন না করে। তো আপনাদের যে প্রবলেম হচ্ছে আমি এটা বোঝানো শেষ করে তারপরে আপনার সর্ট আউট করতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের যে মেইন ফাংশনটা আছে, তাহলে এই মেইন ফাংশনটাও কি সেম ভাবে কাজ করে? হ্যাঁ, কাইন্ড অফ সেম ভাবেই কাজ করে। এটা একটা রিজার্ভ ফাংশন, যেটা ডার্ট নিজের জন্য রেখে দিছে। ডার্ট বলছে যে মেইন ফাংশনের ভিতরে তুমি যে কোডগুলো লিখবা এগুলো হচ্ছে আমি এক্সিকিউট করা শুরু করব, এটার বাইরে যদি কোনো কিছু লেখা ওটাকে আমি চিনি না, জানি না। তো আমি আমার খোঁজার যে মেইন জায়গাটুকু এটা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে। তার মানে মেইন ফাংশনটার স্ট্রাকচারও দেখেন সেম।
তো মেইন হচ্ছে একটা ফাংশন যেটা প্যারেন্থেসিস দিয়ে শুরু হয়েছে, আর এখানে কার্লি ব্রেসিস দিয়ে দুইটা দিয়ে শেষ হয়েছে। এটার ভিতরে যা লিখতেছে এটা হচ্ছে ফাংশন বডি। এই বডির মধ্যে যা যা থাকবে এগুলো এক্সিকিউট করা শুরু করে দিবে। ঠিক সেম ভাবে আমাদের ওয়েলকাম মেসেজ হচ্ছে একটা ফাংশন, যে ফাংশন হচ্ছে তিনটা প্যারামিটার নিছি, দুইটা স্ট্রিং টাইপের, একটা ইন্টিজার টাইপের। আর এটার ভিতরে আমরা দেখেন একটা আমাদের ফাংশনের বডি আছে। এই বডির ভিতরে আমি এই কাজগুলো করে দিছি। আমরা কি করছি, মর্নিং মেসেজ দিচ্ছি স্পেসিফিক নাম ধরে, তারপরে হাউ আর ইউ জিজ্ঞেস করছি। যদিও অ্যাড্রেস বা এইজ এই দুইটাকে কোনোটাকে আমরা ইউজ করতেছি না, ইউজ করলেও আমাদের কোনো প্রবলেম হতো না। ওকে। তো ধরেন যে ওয়েলকাম মেসেজটা আছে, খুব ভালো কথা। ধরেন কারো এইজ জানার দরকার নেই, একটা মানুষের বাসার অ্যাড্রেসকে অফিসের স্টাফদের জানার কোনো দরকার আছে? কোনো দরকারই নেই, বাট আমি কি করছি, এইখানে হচ্ছে দিয়ে দিছি। আহ তো কাইন্ড অফ উইয়ার্ড না? একটা অফিসের স্টাফ আমার বাসার অ্যাড্রেস জানে, আমার এইজ জানে। তো ধরলাম যে ঠিক আছে, তার সাথে যার ক্লোজ সম্পর্ক আছে তারা জানতে পারে, বাট সবার জানার দরকার নয়, সবারটা তার জানতে হবে না। তো এই জিনিসটা কিন্তু অপশনাল টাইপের, রাইট? অপশনাল টাইপের, যে কেউ চাইলে কারোটা চাইলে জানতে পারে, বাট না জানলেও কোনো সমস্যা নেই। তো এইখান দিয়ে তারে আর পাঠাইতে হবে না, উল্টা পাল্টা ভ্যালু ভ্যালু পাঠাইতে হবে না, সে একটা জিনিস অপশনাল থাকুক। তো এই জিনিসটা অপশনাল করার জন্য বা তার না জানার অপশন থাকার জন্য আমরা কি করতে পারি, এই ভেরিয়েবল গুলাকে, এই যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলাকে অপশনাল করে দিতে পারি। কিভাবে অপশনাল করে দিতে পারি? জাস্ট এইটাকে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে র্যাপ করে দিয়ে, আমরা যখন এটাকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে র্যাপ করে দিছি, এটা কি হয়ে গেছে, অপশনাল হয়ে গেছে। এখন আমি কি চাইলে না, না চাইলে কি এগুলো পাঠাইতে পারবো না? দেখি তো, আমি কোডটা রান করি তো। দেখেন খুব ভালো মতোই রান করতেছে। তার মানে এখন এই যে অপশনাল ভ্যালুগুলো আছে এগুলা চাইলে কেউ দিতেও পারে, নাও দিতে পারে। এবার আমি যদি চাই এখানে দিতে, তাহলে কি দিতে পারবো? হ্যাঁ, দুইটা দিয়েও তো পারতেছি, রাইট? দেখেন দুইটা দিয়েও কিন্তু পারতেছি। আবার কেউ চাইলে তিনটা দিয়েও পারতে পারে, রাইট? এখানে মনে করেন যে আমার নামটাই দিয়ে দিলাম, এখানে আমি কিছুই দিতে চাই না। আমি চাইলে একটা দিয়েও করতে পারি, দুইটা দিয়েও করতে পারি, তিনটা দিয়েও করতে পারি, কারণ প্রথমটা কি আছে, প্রথমটা মেন্ডাটরি। প্রথমটার আগে পিছে কিন্তু আমি স্কোয়ার ব্র্যাকেট দেই নাই, তার মানে এটা মেন্ডাটরি, এটা সবাইকেই দিতে হবে। এটা যদি না দেই আমি, তাহলে দেখবেন নয়েজ ক্রিয়েট করা শুরু করছে, ইরর ক্রিয়েট করা শুরু করছে। বাট এটা দেওয়ার পরে সে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কারণ এইটা মেন্ডাটরি, এই দুইটা মেন্ডাটরি না। কেউ চাইলে এখানে অ্যাড্রেস দিতে পারে, ধরেন কেউ অ্যাড্রেস দিয়ে দিল হচ্ছে মিরপুর 13। সো দ্যাটস গুড, সে দিয়ে দিছে, ভালো হয়েছে। কিন্তু কেউ যদি না চায় যে দিবে না, তাহলে কোনো সমস্যা নেই, কারণ এই দুইটা জিনিস আমরা অপশনাল করেছি। সো অপশনাল কিভাবে করতে পারি, জাস্ট আমরা স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে, অপশনাল অপারেটর। ওকে। সো এবার যদি চাই যে আচ্ছা, আমি চাচ্ছি আমার এজটা তারে শুধু জানাবো, আমার বাসার অ্যাড্রেস জানাবো না, তো আমি কি করলাম, আমি 23 বলে দিলাম। কিন্তু সে আমাকে ইরর দেওয়া শুরু করছে, বলছে যে 23 তো তুমি এখানে অ্যাসাইন করতে পারো না, কারণ এটা একটা স্ট্রিং। তুমি কোনোভাবে স্ট্রিং এর মধ্যে ইন্টিজার আনতে পারো না। তার মানে আপনি যদি দিতে চান যে আচ্ছা আমি এইজটা জানাবো, তাহলে অবশ্যই তার আগে আমার অ্যাড্রেস জানিয়েই তারপরে এইজ জানাতে হবে, আদারওয়াইজ আপনি এইজ জানাইতে পারবেন না। বাট আপনি চাচ্ছেন যে না, এই জিনিসটাকে আর একটু ফ্লেক্সিবল করতে, তাহলে আপনি যদি ফ্লেক্সিবল করতে চান তার জন্য আরেকটা ওয়ে আছে, ওইদিকে আমরা একটু পরে যাব। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। ওকে। বেসিক ফাংশন ইভেন অপশনাল প্যারামিটার। আচ্ছা, আপনার চ্যাটের ইস্যুটা আগে সলভ করি। ওকে। আচ্ছা, তো আমি একটু সবার কাছে একটু রিকোয়েস্ট করতেছি যে আহ, তারা চ্যাটের মধ্যে মারামারি বা এরকম কিছু থেকে দূরে থাকবেন। চ্যাট গুলো এগুলো রেকর্ডেড থাকে। আর কথা হচ্ছে যে চ্যাটের মধ্যে মানে অহেতুক কোনো কিছু দেওয়ার দরকার নাই। এর জন্যই যে চ্যাটটা হচ্ছে আমার এখানেও মানে কনসার্ন থাকে, কারণ আমার যদি ইন্টারনেট কানেক্টিভিটি ইস্যু থাকে তখন আমি একটু চেক করি যে চ্যাট আসলে, তখন আমি আর কি সাথে সাথে চেক করি যে আসলে কি কেউ কোনো প্রবলেম ফেস করতেছে কিনা, বা নেট কানেকশন খারাপ হয়ে গেছে কিনা।
কারণ আমিও তো মোবাইল ইন্টারনেট দিয়েই ক্লাস নেই, কারণ ওয়াইফাই দিয়ে সমস্যা হয়, দ্যাটস আমি মোবাইল ডাটা দিয়েই ক্লাস নেই। এখন যদি ওখানেও সমস্যা আসে, তো এই জিনিসটা আমার একটু পজ করে আবার একটু রিকানেক্ট করার, তো এই জিনিসগুলো আমারও খেয়াল রাখতে হয়। তো সবাই একটু ট্রাই করবেন যে মেসেজ একেবারেই না দেওয়ার, আনলেস আপনার খুব ইমার্জেন্সি হয়ে গেছে, ঠিক আছে? এটা একটু সবাই খেয়াল রাখবেন। এটা নিয়ে মারামারি করার কিছু নাই। চলেন আমরা ক্লাসে ব্যাক চাই। আসিফুল্লাহ ভাই বলেন। ওকে, এম এস দীপু ভাই জি বলতে ভাইয়া, পারেন। আমি হচ্ছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কোড মামা নিয়ে আলোচনা কখন করা হবে, বা এটা নিয়ে কিভাবে কি করবো একটু মানে দেখা যখন যাচ্ছে। করা হবে আহ, এটা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস, আপনার এই যে কোডগুলো করতেছি বা শিখতেছি, এইগুলা যাতে প্র্যাকটিসটা বেশি হয়, যাতে না ভুলি। তো এই টাইপের জিনিসগুলা মানে কোথায় প্র্যাকটিস করবো, মানে প্রবলেম সলভিং করার মাধ্যমে আর কি? কোনো প্ল্যাটফর্ম বা কিছু আছে কি এভাবে? আপনি লিড কোডে করতে পারেন, LEETCODE, লিড কোড এখানে করতে পারেন, এখানে ডার্ট সাপোর্ট করে। ওকে। ভাই আমার কোশ্চেনটা ছিল, এখানে নেমটা যেমন ইন্টারপোলেশন করা হয়েছে, অ্যাড্রেস আর এস, এটা তো আর ইন্টারপোলেশন করা হয়নি, তার মানে হচ্ছে অ্যাড্রেস আর এস এটা প্রিন্টে শো করবে না, তাই তো? হ্যাঁ, এখানে শো করতেছে না। এখানে যদি আপনি শো করাইতে চান যে অ্যাড্রেস, তাহলে দেখেন শো করবে। আমি এখানে যদি রান দিই, দেখেন শো করবে। দেখেন এখানে দেখেন, যেমন হচ্ছে নাল শো করতেছে, বিকজ অফ এখানে হচ্ছে কোনো কিছু পাস করার নাই, এজন্য নাল। জি ভাই, এটাই বুঝতে পারছি। আসিফ ভাই বলেন। আমি কি ভাইয়া আসিফ ভাই? হ্যাঁ, মহিউদ্দিন ভাই বলেন। ভাইয়া ওই যে প্রিন্টের মধ্যে অ্যাড্রেস আর এজটা কি জন্য শো করে নাই? আমার ইচ্ছা হয়নি এই জন্য শো করেন, আপনি চাইলে শো করাইতে পারেন, সমস্যা কি, শো করে দিবেন। মানে এই যে ইন্টারপোলেশন দিতে হবে তারপর শো করবে? শো করাইতে পারেন, আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই শো করাইতে পারেন। শো করে দিলাম। আচ্ছা, কামরুল ভাই। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। জি। লাইন নাম্বার 18, স্ট্রিং এর ভিতরে, স্ট্রিং অ্যাড্রেস এন্ড এজ, এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখছেন কেন? এটা বুঝিনি আসলে, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, নেটওয়ার্ক চলে গেছিল এই জন্য। ওকে ওকে, ঠিক আছে। এই যে দুইটা জিনিস হচ্ছে আপনার অপশনাল, এই দুইটা চাইলে আমি কেউ দিতেও পারি, নাও দিতে পারি। যেমন আচ্ছা। নেম জিনিসটা ম্যান্ডেটরি, এখানে দেখেন আমি এই দুইটা না দিয়েও আহ, মানে এই দুইটা না দিয়েও এই ফাংশনটাকে কল করতে পারতেছি, বাট নেম যেটা আছে রাফাত, এটা যদি না দিই তাহলে আমাদের কম্পাইলেশন এরর হবে। সো আমাকে কিছু জিনিস ম্যান্ডেটরি রাখছি, এই নেমটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা অবশ্যই দিতে হবে। আর এই যে অ্যাড্রেস যেটা আছে এটা হচ্ছে অপশনাল। জি, ওকে, এটা আমি চাইলে জি। দিব, না চাইলে না দিব। অপশনাল হলে সেটা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। হ্যাঁ, অপশনালি এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। ইভেন আপনি চাইলেই একটা ভ্যালু যেটা অপশনাল না, এটা অপশনালের পরে এমনি করে রাখতে পারেন না, কারণ অপশনাল গুলো সবার লাস্টে রাখতে হবে, ও, সিকোয়েন্সটাও মেনটেন করতে হবে, মানে সিকোয়েন্সটাও লাস্টে প্যারামিটার, থাকবে। প্যারামিটার হ্যাঁ, পাসিং এর মতো আর কি, মানে প্যারামিটার মানে আর্গুমেন্ট, কি বলে এটাকে, মানে কিওয়ার্ড আর্গুমেন্ট না হলে এইভাবে করতে হবে নাকি? এটাই প্যারামিটার বলে, এখানে যেটা লিখছি ও, এটা প্যারামিটার, প্যারামিটার। এইখান থেকে যেটা লিখছি এটা আর্গুমেন্ট। এখানে যখন আমি অপশনাল ভ্যালুগুলো দিব, ওটার মানে ওটার অবস্থান হবে সবার লাস্টে প্যারামিটার গুলার। ইভেন ওগুলো হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে র্যাপ করা থাকবে, এতটুকুই। জি, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, বাকি যাদের কোশ্চেন আছে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করে থাকেন, আমরা কন্টিনিউ করি, তারপরে আবার আমরা ই করব। ওকে, আমাদের অপশনাল প্যারামিটার সম্পর্কে জানলাম, অপশনাল প্যারামিটার আছে। এখন ধরেন এই অপশনাল প্যারামিটারটাকে, এই যে একটু আগে যে সমস্যাটার কথা বললাম, আমি এখান থেকে চাইলেই এইচটাকে কি করতে পারতেছি না, দিতে পারতেছি না। বাট আমি যদি চাই যে এইচটাকে দিতে, এইচটাকে কোনোভাবে আমি আগে দিতে, এভাবে যদি কোনোভাবে দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো। তা আমি কি পারি না যে সিকোয়েন্সটা একটু উল্টা পাল্টা করতে, এখানে এইচটা যদি আমি আগে ডিক্লেয়ার করি কোনো সমস্যা হবে না, যে শুধুমাত্র এইচটাকে দিব এটাকে দিব না। তো এরকম করতে চাই তাহলে আমাদের এই অপশনাল প্যারামিটারের আরেকটা সিনট্যাক্স আছে, যেটা হচ্ছে নেমড প্যারামিটার। আমি এটাকে কমেন্ট করি, উপরের লাইনটা কমেন্ট করে রাখলাম, এটা দেখে নিন। তো আমি চাইলে এটাকে নেমড প্যারামিটারেও ডিক্লেয়ার করে দিতে পারি। এটা কিভাবে? এটা হচ্ছে একটা
কার্লি ব্রেসেস এর মাধ্যমে। আমরা একটু স্কোয়ার ব্র্যাকেট দেখছি, এবার দেখেন কার্লি ব্রেসেস দিয়ে দিছি। এবার আমরা কি করতে পারি, আমরা যদি চাই এইজটাকে আমি আগে লিখবো, জাস্ট এইজ নাম লেখা কোলন দিয়ে দিলে এইজ এর ভ্যালুটা আমরা দিতে পারতেছি। তো আমি এখন আমার এখন মেটার করে না আমি আগে দিলাম না পরে দিলাম, আমি চাইলে অ্যাড্রেস এটার পরেও দিতে পারি, আমার সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আগের গুলার মধ্যে ইরর দিতেছে, বলতেছে এগুলো তো আমি চিনি না, এগুলো তো নেম প্যারামিটার, নেম প্যারামিটার অপশনাল বাট নেমড প্যারামিটার, অপশনাল, এগুলা আগের মতোই অপশনাল, জাস্ট এগুলো হচ্ছে নেমড অপশনাল। এক্সকিউজ মি। সো নেমড অপশনাল মানে কি, এখন আমাকে এগুলো কল করতে হলে অবশ্যই নাম ধরে ধরে ডাকতে হবে। এবার উল্টা পাল্টা আমাকে ডাকলে হবে না, নাম ধরে ধরে ডাকতে হবে। তার মানে এখানে যে আমি কি দিতেছি, অ্যাড্রেস দিতেছি, অ্যাড্রেসের ভ্যালু এইটা, এইজের ভ্যালু এইটা। ওকে, দেখেন আগের মতোই কাজ করতেছে, বাট পরের গুলা কি করেছি আমি অপশনাল দিয়ে দিছি। ওয়েল, এটাই হচ্ছে আমাদের অপশনাল প্যারামিটারের আরেকটা টাইপ, বাট এগুলা হচ্ছে নেমড অপশনাল। এগুলা কি নেমড অপশনাল বা নেমড প্যারামিটারও বলি আমরা, নেমড অপশনাল প্যারামিটার। ওকে, তো আমরা নেমড অপশনাল প্যারামস লিখে ফেললাম। এবার আপনার মনে হলো যে ঠিক আছে, এটা তো জিনিসটা অনেকটা সুন্দর, তাহলে এক কাজ করি, যেহেতু স্ট্রিংও আমার নাম আছে, নামটার সামনে তো কোনো কিছু থাকতেছে না, এখন আমি হচ্ছে ওয়েলকাম মেসেজ দিলাম, এখন নেমটাকে এভাবে দিয়ে দিলাম উল্টাপাল্টা একটা জিনিস। এখন আমি কিন্তু বুঝতে পারতেছি না যে এটা ভ্যালু কার জন্য দিচ্ছি, কিন্তু এখানে দেখেন অ্যাড্রেস যখন আমি লিখতেছি তখন কিন্তু আমি স্পেসিফিক ভাবে জানি যে অ্যাড্রেস কিসের জন্য লিখতেছি, এই প্যারামিটারটার নাম কি অ্যাড্রেস, অ্যাড্রেসের ভ্যালু আমি এটা দিচ্ছি। এটা কিন্তু মোর ক্লিয়ার, তাই না? এটা অনেক ক্লিয়ার একটা ভার্সন। সো আমরা কি চাচ্ছি, এরকম সবগুলা প্যারামিটারকে ক্লিয়ার রাখতে চাচ্ছি। তো এটা কিভাবে ক্লিয়ার রাখতে পারি, এই নেমটাকেও আমি এরকম মানে সরি, এই যে আমাদের নেম আছে এটাকেও নেমড প্যারামিটারের আওতায় নিয়ে আসতে চাইতেছি। তো এক কাজ করি, আমি এইটাকে এই নেমড প্যারামিটারের আওতায় নিয়ে আসি। ওকে, সো ঠিক আছে, আমি নেম প্যারামিটারের আওতায় নিয়ে আসছি, তো আমি নেম দিয়ে দিই, ইরর সলভ হয়ে যাবে, রাইট? আমি যদি নেম দিয়ে দিই সবগুলা ইরর আমার সলভ হয়ে যাবে। ঠিক আছে, আগে সলভ করি। তো এখানে একটু সমস্যাও আমরা ক্রিয়েট করে ফেলছি। ওকে, ওকে, সো আমাদের খুব সুন্দরভাবে কাজ করতেছে, আমাদের প্রত্যেকটা প্যারামিটারই নেমড প্যারামিটার। কিন্তু এই নেমড প্যারামিটার গুলার আরেকটা যে বৈশিষ্ট্য আছে, দে ক্যান বি অপশনাল। আমি যদি কোনোটাই না চাই যে ওয়েলকাম মেসেজের মধ্যে নাম পাঠাবো না, তাও তো হচ্ছে। আমি রান করি, আগের মতোই দেখাচ্ছে, এই যে দেখেন অনেক জায়গায় নালও দেখাচ্ছে, নাল, নাল, সব নাল। বাট আমি তো চাই নাম আমাকে অবশ্যই দিতে হবে, এই ফাংশনে যাইতে হলে আমাকে অবশ্যই নামটাকে দিতে হবে। নাম কোনো অপশনাল না, নাম অবশ্যই ম্যান্ডেটরি থাকবে। ঠিক আছে, নেমড প্যারামিটার থাকুক, এভাবে নাম ধরে ডাকুক, বাট আমাকে অবশ্যই দিতে হবে। তো এর জন্য আমরা একটা কিওয়ার্ড ইউজ করতে পারি যেটাকে বলি রিকোয়ার্ড। আমরা কি করতে পারি, রিকোয়ার্ড নামে একটা প্যারামিটার আছে, এটা পাস করতে পারি। আর এই আমি তো আগের ভাষণে আছি, এটা কিভাবে করি, দাঁড়ান একটু আমার ডার্ট ভার্সনটা আমার আপডেট করতে মনে নাই, এক মিনিট আমার time। সেদিন একটা প্রবলেমে পড়ছিলাম, সেদিনও আমি ডার্ট ভার্সন আপডেট করা ছিল না। Okay, একটু টাইম দেন, আমি ডার্ট ভার্সনটা আপডেট করে ফেলি। ওকে, কিছু করে ইরর আসতে পারে, ওকে। ওকে, আমরা অনেক কিছু একটু ভুলভাল শিখে ফেলছি, বাট সমস্যা নেই। তো এবার আমি রিকোয়ার্ড দিয়ে দিই, দেখেন সে এবার কি করে দিছে, এই ফিল্ডটাকে রিকোয়ার্ড করে দিছে। তো এইখানে দেখেন ইরর দেখাচ্ছে, আমি ডার্ট যখন ভার্সন আপডেট করছি তখন এইবার দেখেন এইখানে ইরর দেখাচ্ছে। কেন ইরর দেখাচ্ছে, কারণ এই ভ্যালুগুলা কিন্তু নাল, এই ভ্যালু কিন্তু নাল, এইগুলা কিন্তু
এখন কিন্তু নতুন যে ডার্ট ভার্সনটা আছে এই ডার্ট ভার্সনের মধ্যে এই কোডটা দিলে দেখবেন যে এরকম লাল বাতি জ্বলে গেছে। কিভাবে লাল বাতি জ্বলছে? কারণ বলতেছে যে তুমি যদি কোনো ভ্যালু না দাও, এটা তো রিকোয়ার্ড হয়ে গেছে, এটা রিকোয়ার্ড হয়ে গেছে মানে এটা অবশ্যই দিতে হবে। এই যে এটা রিকোয়ার্ড দেওয়ার ফলে কি হইলো, সামনে যদি আমি রিকোয়ার্ড কিওয়ার্ডটা দেই, এখন আমাকে অবশ্যই নেমড প্যারামিটার দিতেই হবে, কোনো অপশন নাই, নাম আমাকে দিতেই হবে। নাম আমি দিলাম, এবার ঠান্ডা হয়ে গেছে। কিন্তু ডার্টের নতুন ভার্সনে দেখেন এইখানে কিন্তু ইরোর দেখাচ্ছে, বলতেছে অ্যাড্রেস কই ভাই, অ্যাড্রেস তো এটা তো নালেবল, তুমি কি এটাকে নালেবল করতে চাও তাহলে নাল অ্যাড করো। কারণ বাই ফোর্স নতুন ভার্সন যেগুলো আছে ডার্টে, আমি অনেক পুরান ভার্সন দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম, আই এম সরি ফর দ্যাট। সো এই যে স্ট্রিং অ্যাড্রেস যেটা আছে এটাকে অবশ্যই আমার কি করতে হবে, একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে হবে, আমাকে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে হবে, আদারওয়াইজ সে কাজ করবে না। দেখেন ও সরি, এইচ তো আমি দিয়ে দিতে পারবো না স্ট্রিং। সো দেখেন এখন কিন্তু কাজ করতেছে। সো নতুন ভার্সনে আমাকে অবশ্যই যদি এরকম অপশনাল প্যারাম থাকে, এই যে এখানেও যদি এই লাইনটাও যদি আমি করতাম আনকমেন্ট করি, তাহলে এখানেও দেখবেন আমাকে একটা অবশ্যই ভ্যালু দিয়ে দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। কারণ নতুন ভার্সনে বাই ফোর্স হচ্ছে আমাদের নাল সেফটি ফিচার দিয়ে দেওয়া আছে। নাল সেফটি কি ওটা আমরা পরে দেখবো, যে এগুলা যদি নাল থাকে, এগুলা যদি চাই যেগুলা নালও পাস করতে পারবে, তখন আমরা এরকম একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, যেটা একটু পরেই আমি দেখব নেক্সট টপিকে দিকে। ওকে, তো আমরা কি করলাম, ওয়েলকাম মেসেজ হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে নেম যে প্যারামিটারটা আছে, এই নেম প্যারামিটারটা আমাকে অবশ্যই দিতে হবে, অন্য প্যারামিটার দিক বা না দিক এটা আমাকে দিতেই হবে। তো এটা করতে পারে করিম, আমাকে অবশ্যই নেমড প্যারামিটার দিতে হবে। আমি যদি চাই আমি অ্যাড্রেস কাউরে জানাইতেও পারি, তো ধরেন যে BRTA nearby, সো এখানে হচ্ছে কারো হচ্ছে অ্যাড্রেস, সো সে চাইলে এটা দিতেও পারে নাও দিতে পারে, আমরা একটা ডিফল্ট এখানে সেট করে দিছি। তো যখন অপশনাল থাকবে, অপশনাল প্যারাম থাকবে, আপনি যদি এটা নালেবল না হয়, নালেবল কি ওটা আমি পরে বুঝাচ্ছি, নালেবল না হয় তাহলে আপনাকে অবশ্যই ডিফল্ট ভ্যালু সেট করে দিতে হবে। তো এবার যদি আমি কোডটা রান করি, দেখেন খুব সুন্দর মতোই রান করতেছে। এই যে দেখেন BRTA নিয়ার বাই, আর এখান থেকে জিরো দেখাচ্ছে, কারণ কেন জিরো দেখাচ্ছে, কারণ এটা আমরা ডিফল্ট ভ্যালু এখানে জিরো দিয়ে দিছি। তো এটা গেল আমাদের অপশনাল নেমড প্যারামিটার। ইভেন অপশনাল প্যারামিটারে আমরা কিভাবে রিকোয়ার্ড ইউজ করতে পারি, রিকোয়ার্ড কি দেয় তাহলে কি বোঝায়, রিকোয়ার্ড কি দিয়ে আমাদের বোঝানো হয় এটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে আমি কম্পাইলেশন এরর দিব। আমরা তাহলে কি সবসময় এরকম মেথড লেখার সময় বা ফাংশন লেখার সময় সবসময় এরকম রিকোয়ার্ড কিওয়ার্ড বা আমাদের এরকম নেমড প্যারামিটার দেওয়া উচিত? ইট ডিপেন্ডস অন ইউ। যদি এরকম একটা বা দুইটা প্যারামিটার থাকে, দেন ইউ ক্যান গো ফর আননেমড প্যারামিটার, যেগুলো ম্যান্ডেটরি, প্রথমে যেটা ছিল ম্যান্ডেটরি ওইভাবে যেতে পারে এইরকম ভাবে। বাট এর থেকে দুই তিনটা চারটা থাকলে তখন আমাদের কি করা উচিত, তখন আমাদের এরকম নেমড প্যারামিটারে যাওয়া উচিত। সবগুলো হয়তো রিকোয়ার্ড থাকতে পারে, তাতে কি হবে, তাতে আমি যখন এরকম ফাংশনটাকে কল দিব তখন আমি ভিজুয়ালাইজ করতে পারবো কোনটার জন্য কোন ভ্যালুটা দিলাম, যে এই ভ্যালুর জন্য আচ্ছা প্রথমটা নামে দিছি, সেকেন্ডটা হচ্ছে অ্যাড্রেসে দিছি। সো আমি একবারে স্পষ্টভাবে জানতে পারতেছি, এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। ওকে, তো এখন অনেকে চিন্তা রাখতে পারে যে ভাই তাহলে ফাংশন যখন কল করব ফাংশনের মধ্যে কতগুলা প্যারামিটার স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়ালি আমরা ধরি 4টা থেকে 5টা হচ্ছে প্যারামিটার আপনার সর্বোচ্চ নেওয়া উচিত। আপনার যদি জীবন নিয়ে টানাটানি হয়ে যায়, বড় জোর আপনি 6টা প্যারামিটার দিতে পারেন, বড় জোর, বড় জোর মানে এটা ওর্স্ট ওর্স্ট ডিসিশনে যে একটা আমার দিতেই হবে, কোনো অপশনই নাই, তাহলে আপনি বড় জোর 5টা থেকে 6টা, এর থেকে বেশি প্যারামিটার দিবেন না। তাহলে এর থেকে বেশি হইলে কি করতে পারেন, আপনি চাইলে ওই প্যারামিটার গুলোকে নিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি ভালোভাবে ওই মেথডটাকে চেক করা উচিত বা ওই ফাংশনটাকে চেক করা উচিত। কোনো একটা ফাংশন যদি সর্বোচ্চ 20 লাইন, 18 থেকে 20 লাইনে বেশি হয়, তার মানে এটা একটা ব্যাড কোড বা কোড স্মেল। কারণ একটা মানে স্ট্যান্ডার্ড ফাংশন বড়জোর 7 থেকে 8 লাইন হওয়া উচিত। এটার থেকে বেশি হলে আপনি বুঝতে পারবেন যে এই ফাংশনটাকে ভাঙ্গিয়া আরো ছোট ছোট ফাংশনে কনভার্ট করা যায়, যেটা আরো রিউজেবিলিটি বাড়াবে। ধরেন যে যত ছোট ফাংশন থাকবে ততবার কিন্তু আপনি ওটাকে ভাঙ্গা ভাঙ্গা করছেন, তার মানে ওই ছোট ছোট পার্টগুলোকে বিভিন্ন পার্ট থেকে আপনি কল করতে পারবেন, এতে রিউজেবিলিটি বাড়বে, আপনাকে বারবার একটা কাজ করতে হবে না। তো আপনি ট্রাই করবেন আপনার ফাংশনগুলোকে যত ছোট রাখা যায়। ওকে, তো আমরা এ পর্যন্ত অপশনাল প্যারামিটার দেখলাম, অপশনাল প্যারামিটার পরে আমরা রিকোয়ার্ড কিওয়ার্ড দেখলাম। এবার চলেন আমরা আরেকটা ফাংশন বানাই। আমরা
কি ফাংশন বানাবো? আমরা এবার ফাংশন বানাইতে চাই হচ্ছে ধরেন আমাদের ফাংশন হচ্ছে অ্যাড করে আমাকে রেজাল্ট পাঠাবে। আমরা যে ম্যাথমেটিক্স এর একটা ফাংশন বানাই, যে ম্যাথমেটিক্স এর ফাংশন হচ্ছে নাম হচ্ছে অ্যাড। এটার মধ্যে ইন্টিজার এ, ইন্টিজার ইন্টিজার না, আমাদের ডাবল দেবে, ডাবল বি। এই দুইটা জিনিস হচ্ছে আমি পাঠাবো, এই দুইটা জিনিস যোগ করে সে আমাকে রেজাল্ট পাঠাবে, এ প্লাস বি। এই দুইটা জিনিসের রেজাল্ট সে হচ্ছে যোগ করে আমাকে পাঠাবে। তো আমি ধরেন একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, যে ভেরিয়েবলের নাম হচ্ছে ভেরিয়েবলের টাইপটা কি, ডাবল। ডাবলের রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ওকে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আচ্ছা, আমি তাহলে কি করলাম, অ্যাড নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, যেটা আমাদের দুইটা প্যারামিটার আছে, ইন্টিজার ডাটা টাইপের দুইটা প্যারামিটার আছে, একটা ইন্টিজার একটা ডাবল। সে কি করবে, ডাবল, যেহেতু ইন্টিজার আর ডাবলের যোগফল অলওয়েজ ডাবল হয়, তার জন্য আমি কি করলাম, এ প্লাস বি এর যে যোগফলটা আছে এটা একটা রেজাল্টে আমি রেখে দিলাম। এবার আমি যদি চাই এই রেজাল্টটাকে এই ফাংশন থেকে রিটার্ন করতে যে যে এটাকে কল দিচ্ছে, যে এটাকে কল দেবে সে যেন রেজাল্টটা পায়। এখন যদি আমি এটাকে এই যে যদি অ্যাড করি, অ্যাড এ, এ হচ্ছে ধরেন 23, আর রেজাল্ট হচ্ছে ধরেন সরি বি হচ্ছে 34.34। সো এটা হচ্ছে আমি প্রিন্ট করাইতে চাই। দেখেন সে কি করতেছে, নাল, নাল প্রিন্ট করতেছে। কেন প্রিন্ট করতেছে? কারণ এই যে আমাদের যে নিচের যোগফলটা আছে, এই যোগফলটা কেবলমাত্র এখানেই আছে, এখান থেকে কিন্তু কোনোভাবে বাইরে বের হচ্ছে না। আমি কি করছি, দুইটা ভেরিয়েবলের ভ্যালু যোগ করে আমি রেজাল্টের মধ্যে রাখছি, দ্যাটস ইট। আমি তো এই ফাংশন থেকে তাই ঢিল মেরে আবার আগে যে আমাকে নিয়ে আসছিল, আমাকে যে এই পর্যন্ত নিয়ে আসছে, আমাকে যে কল করছে তার কাছে কিন্তু দেই নাই। যদি আমি চাই এই ফাংশন থেকে তারে কিছু ব্যাক করাইতে, তার কাছে কোনো কিছু রিটার্ন করাইতে, তাহলে আমরা কি করতে হবে, আমাদের এখানে একটা রিটার্ন কিওয়ার্ড আছে, রিটার্ন কিওয়ার্ড দিয়ে আমরা এই যে রেজাল্টটা আছে এটাকে রিটার্ন করতে পারি, যে আচ্ছা তুমি আমাকে কিছু দিছিলা, এই যে নাও তোমার রিটার্ন। এবার যদি আমি কি করি, এটাকে রান করি, তাহলে দেখেন 57.34 আমাকে কি করছে, রিটার্ন করে এখানে প্রিন্ট করেছে। সো কি করছি, অ্যাড নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি যার মধ্যে দুইটা ভেরিয়েবল ইনপুট নেয়, ইনপুট পাওয়ার পরে সে হচ্ছে রেজাল্টটা যোগ করে একটা রেজাল্টের মধ্যে রাখে, ওই রেজাল্টটা আমাকে আবার ব্যাক করে। ওকে, এটা হচ্ছে এটার কাজ। কিন্তু ধরেন আমরা এটাকে কি করতে চাই, একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে রাখতে চাই। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ভেরিয়েবলের মধ্যে রাখবো, ঠিক আছে। ওকে, আমি কি করলাম, অ্যাড নামে এই যে যে ফাংশনটা আছে এটা কল দিলাম, 12, আমি হচ্ছে এটার মধ্যে 10 অ্যাড করে দিলাম। তো অ্যাজ এ হিউম্যান বিং আমি কি চিন্তা করবো, যে 12 আর 10 যেহেতু পাস করছি, তাহলে আমার রেজাল্টটা কোন টাইপের আসবে, ইন্টিজার টাইপের আসবে। তো ধরেন আমি আর নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, তো আমি এক্সপেক্ট করতেছি আমার হচ্ছে অ্যাড করব 12 আর 10 কে, রেজাল্ট আসবে আর টাইপের, রেজাল্টের ভেরিয়েবলের নাম আর, এই আর এর মধ্যে ইন্টিজার টাইপের একটা ভ্যালু আসবে, ওটা আমি কি করব, আমি হচ্ছে এখানে প্রিন্ট করে দেবো। গ্রেট। আমি এবার রান করি, রান করার পরে এখানে খাইছে একটা এরর, বলতেছে যে আনহ্যান্ডেল এক্সেপশন ডাবল ইজ নট সাব টাইপ অফ ইন্টিজার। তার মানে যে রেজাল্টটা আমাকে রিটার্ন করছে সে কি করছে, এ আর বি যোগ কইরা, মানে অ্যাকচুয়ালি এখান থেকে তো ডাবল নিচ্ছে, 10-এর ডাবল ফর্ম কি, ডাবল ফর্ম হচ্ছে এরকম 10.0, 10.0 এরকম, বিহাইন্ড দ্য সিন সে এরকম বসিয়ে নিচ্ছে, যেহেতু এটা ডাবল টাইপের। তো আমরা এখানে রেজাল্টটা পাচ্ছি ডাবল টাইপের। সে এখান থেকে যখন ইন্টিজারের মধ্যে রাখতেছে তাকে কোনো ইররও দিচ্ছে না, কিছুই বলতেছে না, কিন্তু রান হওয়ার পরে তার এরকম একটা ইরর শো করতেছে। তো এটাকে কিভাবে আমি হ্যান্ডেল করতে পারি? তো এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য আমাদের ফাংশনে একটা প্রিডিফাইন জিনিস আছে, সেটা হচ্ছে রিটার্ন টাইপ। তো আমি বলে দিতে পারি যে আমি যে ফাংশনটা লিখতেছি এটার রিটার্ন টাইপ কি, এটা কি কোনো কিছু রিটার্ন করতেছে, সর্বপ্রথম কোশ্চেন থাকবে এই যে ফাংশনটা আছে এটা কি কোনো কিছু রিটার্ন করতেছে, যে বলে হ্যাঁ রিটার্ন করতেছে। কি রিটার্ন করতেছে? এটা রেজাল্ট রিটার্ন করতেছে। কি রেজাল্ট রিটার্ন করতেছে? এটা এই যে আমাদের একটা দুইটা যোগফল রিটার্ন করতেছে এই ফাংশন থেকে, যেটার ভেরিয়েবলের টাইপ হচ্ছে ডাবল। আমি বলে দিলাম এই ফাংশন কি করবে, অ্যাড করবে, অ্যাড করার পরে ডাবল টাইপ এখান থেকে রিটার্ন করবে। এবার দেখেন এখানে বিপদে পড়ে গেছে, যে ডাবল ক্যান নট বি অ্যাসাইন এ ভেরিয়েবল অফ টাইপ ইন্টিজার। ইন্টিজারের মধ্যে তুমি কখনোই ডাবল অ্যাসাইন করতে পারো না, তার মানে তোমাকে অবশ্যই ডাবল নিতে হবে। তো এবার যদি আমি রান করি, খুব সুন্দরভাবে রান করতেছে, 22.0 আইসা পড়ছে।
ওকে, তার মানে আমরা কি করতে পারি, একটা রিটার্ন টাইপ ডিক্লেয়ার করতে পারি। কেন ডিক্লেয়ার করতে পারি? যাতে আমরা বুঝতে পারি যে এই যে ফাংশনটা আছে এটা কোন ধরনের ভ্যালু আমাকে রিটার্ন করে দেয়, এটা যেন আমরা ক্লিয়ার থাকি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যে ওয়েলকাম মেসেজ আছে, এই ওয়েলকাম মেসেজটা তো কোনো কিছু রিটার্ন করতেছে না, তার ভিতরে কাজ করে দুনিয়া থেকে মরে যাইতেছে। তো এটাকে আমি কিভাবে বুঝাবো? কারণ এই যে আমাদের ওয়েলকাম মেসেজ আছে, এটা কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটার ভিতর থেকে কোনো কিছু রিটার্ন করতেছি কি করতেছে না। তো আমাদের রিটার্ন টাইপটা আরেকটা জিনিস বাড়ায়, সেটা হচ্ছে কোডের রিডেবিলিটি। আমরা যখন রিটার্ন টাইপ দেখবো তখন বুঝতে পারবো যে আমাদের রিটার্ন টাইপ কি, এটা থেকে কিছু রিটার্ন করতেছে নাকি করতেছে না। তো আমাদের এখানে রিটার্ন করতেছে না কিছুই, তো আমি এটাকে কিভাবে বুঝাবো যে এখান থেকে কিছুই রিটার্ন করতেছে না? তো তার জন্য আমাদের আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে ভয়েড। যখন আমরা এটার সামনে ভয়েড লিখে দেবো, তার মানে এখান থেকে কিছুই রিটার্ন করতেছে না, এটা হচ্ছে ফাঁকা। ফাঁকা টাইপের জিনিস রিটার্ন করতেছে, তার মানে কিছুই রিটার্ন করতেছে না। তো এইখানে যদি আমি আবার ভয়েড লিখে দিতাম, তাহলে কিন্তু এবার কিন্তু এখানে যুদ্ধ লেগে যেত যে আরে ভাই তুমি তো ডাবল রিটার্ন করতেছো, কিন্তু এখানে রিটার্ন টাইপ দেওয়া ভয়েড, তো তুমি কি করো, চেঞ্জ করে দাও, ডাবল দিয়ে দাও। এবার দেখেন কোড আগের মতোই আছে, কিন্তু আমি দেখেই বুঝতেছি এখান থেকে কোনো কিছু রিটার্ন করতেছে না। এখান থেকে কি করতেছে, আমাদের সিগনেচার, আমাদের যে ফাংশনের সিগনেচার, এটা দেখে বুঝতে পারতেছি আমাদের এখান থেকে রিটার্ন করতেছে ডাবল টাইপের। ওকে, তো আমার এখানে রিটার্ন করার পরে যে রেজাল্ট আমি প্রিন্ট করছি, এটাও দেখেন ডাবল টাইপের। তো এটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ, আমরা রিটার্ন টাইপ দিয়ে দিব। তো আমরা যদি এখন ফাংশনের সিনট্যাক্সটা দেখি দেখি তাহলে কাইন্ড অফ এরকম, যে প্রথমে থাকবে রিটার্ন টাইপ, সরি, রিটার্ন টাইপ, প্রথমে রিটার্ন টাইপ থাকবে, দেন ফাংশন নেম থাকবে, দেন হচ্ছে প্যারেনথেসিস, ভিতরে প্যারামস থাকবে, মানে প্যারামিটার গুলা নিব, আর এখানে হচ্ছে আমাদের কার্লি ব্রেসেস। আর এখানে কি থাকে অ্যাকচুয়ালি, এটা থাকে বডি। এটা আমি নিচের লাইনে নিয়ে দিই, এগুলো হচ্ছে বডি থাকে। এটা হচ্ছে আমাদের ফাংশনের পুরা সিনট্যাক্স। আচ্ছা, তো আমরা ফাংশন টাংশন দেখে ফেললাম। এবার চলেন আপনাদের কাছে কোশ্চেন নেই, কোশ্চেন যাদের আছে হ্যান্ড রেজ করেন। ইমরান ভাই, আচ্ছা, ইসা ভাই। ভাই আমার ইস্যুটা সলভ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সেদিনকে ওই যে আমি বলছিলাম যে আপনার এখানে একটা প্রবলেম পাবেন, এখানে দেখেন আরো কিছু প্রবলেম আছে। এখানে ওই যে নাল টাইপের আছে, লেটেস্ট যে আমাদের টাইপটা আছে, ম্যাপের মধ্যে একটা ইস্যু আছে। তো এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ওকে, তো আমরা কই ছিলাম, ফাংশনে ছিল। ইসা ভাই বলেন। প্রবলেমটা সলভ হয়ে গেছে। এই নাল ভ্যালু আসতেছিল, আপডেটটা তো আমার এজন্য আর কি ওটা রং দেখাচ্ছিল। আমারও আপডেট থাকাই উচিত ছিল, আমার জি, এখানে এই আইডি তে আপডেট নেই। সরি ওকে। ফর দ্যাট। ওকে, শুভজিৎ ভাই। ভাই ওই ট্রেনটা বুঝিয়ে একটু একবার বুঝাই দেন। ওকে, আসিফ ভাই। ভাইয়া এই যে আপনি প্রথম যে নিলেন না ওয়েলকাম, যে ওয়েলকাম মেসেজের যে ফাংশনটা, ওইটার মধ্যে প্রিন্ট করাইতে হলে আপনি এই যে ডলার সাইন দিয়ে করাইছেন, কিন্তু এই যে অ্যাড এর মধ্যে তো কোনো সাইন টাইন কিছু দিলেন না, অ্যাড এর মধ্যে কোন জায়গায়? মানে অ্যাড ফাংশনে। হ্যাঁ, এখানে ডলার সাইন কেন দিছি, এটা একটা স্ট্রিং ভ্যালু, রাইট? স্ট্রিং জি এর ভিতরে আমি ইন্টিজার বা একটা ভ্যালু ইনজেক্ট করাইছি, এর জন্য স্ট্রিং ইন্টারপোলেশন করছি। এটা তো একটা স্ট্রিং ইন্টারপোলেশনের সিনট্যাক্স। এখানে কি কোনো স্ট্রিং ইন্টারপোলেশন হয়েছে, কোনো স্ট্রিং এর ভিতরে আমি কোনো ভ্যালু ইনজেক্ট করছি? জি করি নাই। এর জন্যই আমি এটা ইউজ করি না। এটা এটা যে আপনার ফাংশনের ভিতরেই দিতে হবে তা না, এটা ফাংশনের সিনট্যাক্স না, এটা স্ট্রিং এর সিনট্যাক্স, স্ট্রিং এর একটা জিনিস। আর ভাইয়া মানে এই যে আহ, এটা দেখালেন অ্যাড, রিটার্ন টাইপ আর এই যে ফাংশন, তার এই পুরাটা মিল হচ্ছে মেইন ফাংশন নাকি? আপনি এটা আর একটু উপরে উপরে যান, এই যে এখানে এই যে 15, 16, 17, 18, মানে মেইন ফাংশন ক্রিয়েট করতে হলে কি এভাবে ইয়ে করতে হবে নাকি? এটা মেন হয় যে কোনো ফাংশনের সিনট্যাক্স এটা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আসিফ ভাই বলেন, তারপরে আমরা রিক্যাপ করে আমরা ভাইয়া অন্য অ্যারো টপিক। ফাংশন এবং হায়ার অর্ডার ফাংশন এই দুটা যদি একটু ক্লিয়ার করতেন। অ্যারো ফাংশন আর হায়ার অর্ডার ফাংশন যেটা আছে, জিনিসগুলো কি সেটা আগে আমাকে বলেন। যেটা ফ্যাটেরও বলতেছে।
আমরা, মানে ফ্যাট হচ্ছে অ্যারো যে ফাংশন ফাংশন, ভাই আচ্ছা জি বুঝতে জি পারছি। ফ্যাট অ্যারো ফাংশনের কথা বলতেছেন, ইগনোর ইট, আপাতত ইগনোর করেন। আপনার শর্টকাট সিনট্যাক্স এখানে টার্নারিও আছে, যেটা আমি দেখাই নাই। শর্টকাট আমরা পরে শিখবো, আগে আমরা ইন ডিটেলসে শিখি। ওটা কিছুই না, এখান থেকে যদি আমি এটা সরে এইভাবে লিখে দিতাম a+b, এটাই ফ্যাট অ্যারো ফাংশন। ঠিক আছে, যখন আমরা এক লাইনে ফাংশন লিখি এরকম, তো ওইভাবে ব্লক টক না রেখে এইভাবে জাস্ট লিখি, এটাই ফ্যাট অ্যারো ফাংশন, আর কিছুই না। জি ভাই, থ্যাংক ইউ। নামই নামই শুধু ফ্যান্সি, আর কোনো কিছু না। আচ্ছা, যাদের কোশ্চেন আছে কাইন্ডলি একটু ধৈর্য ধরেন, আমরা একটু একটু রিক্যাপ করে নিই। আচ্ছা, তো এখানে দেখেন আমরা রিটার্ন টাইপটা আরেকবার বোঝার ট্রাই করি। তো এখানে আমাদের একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে অ্যাড। অ্যাড এর ভিতরে দুইটা ডাটা টাইপ আমরা দিছি, একটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা টাইপের ভেরিয়েবল, আর একটা হচ্ছে ডাবল টাইপের। দুইটাকে ভেরিয়েবল না বলে আমরা বলি এখানে প্যারামিটার, দুইটা প্যারামিটার দিছি। এবার দুইটা প্যারামিটারকে আমি যোগ করছি, কিন্তু আমি চাই যোগ করে এখানে কোনো কাজ করব না। আমার এই ফাংশনের দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কি? শুধু যোগ করা। যোগ করা শেষে এটাকে ঢেল দিয়ে যে আমাকে যোগ করছিল তার মুখের উপরে মেরে দেওয়া, এটাই হচ্ছে আমার কাজ। তো আমি কি করলাম, দুইটা ভ্যালুকে যোগ করে রেজাল্টের মধ্যে রাখলাম, রেজাল্টটাকে আমি ঢিল মেরে পাঠিয়ে দিলাম কার কাছে? যে আমাকে কল করছে। তো আমি যে ঢিল মেরে যে পাঠাইছি, কোন টাইপের ভ্যালু পাঠাইছি, এটা বোঝানোর জন্য আমি কি করি, আমার ফাংশনের সিগনেচারে শুরুতেই বলে দেয় যে এই ফাংশন থেকে আমি কোনো কিছু ঢিল মারতে যাচ্ছি তোমাকে, যেটা টাইপ কি, যেটা টাইপ হচ্ছে ডাবল। তো এবার দেখেন, আমি যখন এই যে আমি অ্যাড ফাংশনটাকে কল করছি, তখন আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম যে অ্যাড ফাংশন থেকে কি হবে, একটা ভ্যালু আমাকে পাঠাবে এইদিকে, যেটা টাইপ কি, যেটা টাইপ হচ্ছে ডাবল। ডাবল আর এর মধ্যে আমি রেখে দিয়েছি, দেন ওটাকে নিয়ে কাজ করছি। তো রিটার্ন টাইপটা দেই আমরা মোর কোড রিডেবল হওয়ার জন্য। কোডটা মোর রিডেবল হয় ইভেন হচ্ছে আমরা পরবর্তীতে এই যে আনএক্সপেক্টেড ইরর থেকে বাঁচতে পারি। আচ্ছা, ঠিক আছে, এটাই হচ্ছে ইরর টাইপ, মানে রিটার্ন টাইপ। ওকে, তো আমাদের অনেকে বলে ফাংশন কি রিটার্ন করে ইন টাইপের, এরকম টাইপের কিছু মানে অনেকের মনে কোশ্চেন আছে, যারা স্পেশালি সি থেকে সি তে কোড করছে যে ইন্টিজার মেইন, ভয়েড মেইন একটা দিলে ইন্টিজার মেইন আর কি। তো এইখানে ইন্টিজার রিটার্ন করে না, এখানে ভয়েড রিটার্ন করে, দ্যাটস আমরা এখানে ভয়েড মেইন লিখি। এতদিন ভয়েড লিখি নেই, কারণ হচ্ছে আপনারা ভয়েড লিখলে বুঝতেন না যে আসলে ভয়েড কেন লেখা হয়েছে, কারণ এই মেইন ফাংশনটা কোনো কিছু রিটার্ন করে না। এর জন্য এর সামনে কি লিখি আমরা, ভয়েড লিখি, মানে এটা ফাঁকা রিটার্ন করে। এখন আমরা ক্লিয়ার মোটামুটি যে আচ্ছা ভয়েড মেন মানে কি, মানে এটা হচ্ছে মেইন ফাংশন যেটা রিটার্ন করে, কিছুই রিটার্ন করে না, ভয়েড রিটার্ন করে। আর এটা হচ্ছে আমাদের ফাংশন বডি, এটার মধ্যে যা লিখবো ডাট এটার মধ্যে এক্সিকিউশন করা শুরু করে দেবে। আচ্ছা, এটা গেল আমাদের ফাংশন, ফাংশনের বিভিন্ন টাইপ। তো ফাংশন, এটা আবার দুইটা নাম আছে। তো এই যে আমরা একবার টপ লেভেলের ফাংশন লিখছি, এগুলাকে বলে ফাংশন, শুধুই ফাংশন বলে। তো এই ফাংশন গুলা যখন একটা ক্লাসের ভিতরে যায় তখন ওগুলাকে বলে মেথড। তো এই জিনিসটা অনেকে গুলিয়ে ফেলে যে ভাই মেথড কখন বলবো, ফাংশন কখন বলবো। আসলে দুইটারই কাজই সেম। একটা হচ্ছে ওপেনলি ঘোরাফেরা করে, এই যে অ্যাড ফাংশন যেটা আছে এটা কিন্তু যেখান থেকে সেখান থেকে কল করতে পারবো, কিন্তু আমার যখন ক্লাসের ভিতরে থাকে, ক্লাস আমরা অলরেডি বুঝি নাই, নেক্সট উইকে বুঝবো, ক্লাসের ভিতরে থাকলে জিনিসটা হচ্ছে ক্লাসের সাথে রিলেটেড থাকে, তখন আমরা ওটাকে বলি মেথড। কি বলি? মেথড। সো এটা আপাতত বুঝতে হবে না, জাস্ট এটা ক্লিয়ার হয়ে থাকেন। এটারে আরেকটা নাম আছে, দুইটাই সেম, জাস্ট নাম ভিন্ন। আচ্ছা, তো চলেন আমরা স্লাইড দেখি, অনেকদিন যাবত তো স্লাইড দেখি না। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের ফাংশনের স্লাইড, যারা স্লাইড দেখে পড়তে পছন্দ করেন তাদের জন্য। তো এখানে আমার ইন্টিজার মাই ফাংশন আছে, ইন্টিজার হচ্ছে রিটার্ন টাইপ, মাই ফাংশন হচ্ছে ফাংশনের নাম, দুইটা ভেরিয়েবল এখানে হচ্ছে প্যারামিটার আকারে নিছে, প্যারাম আকারে নিছে, একটা হচ্ছে ইন্টিজার এ, ইন্টিজার বি, এখানে হচ্ছে আরেকটা ভেরিয়েবল আছে সি, যেটা ভিতরে আমরা a+b যোগ করে রিটার্ন করছি। কি রিটার্ন করছি? সি কে রিটার্ন করছি, যে রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টিজার। তো এটা ফাংশনের মধ্যে যে চারটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ, যেটা আর কি আমাদের রিটার্ন করবে, দেন হচ্ছে ফাংশনের নাম, ফাংশনের নাম কি হবে, দেন আমাদের ফাংশনের মানে প্যারামিটার লিস্ট, এখানে হচ্ছে আমরা প্যারামিটার পাঠাইতে পারি নাও পাঠাইতে পারি, দেন মেইনের ভিতরে আমরা কোনো প্যারামিটার নেই না। দেন আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে রিটার্ন টাইপ, আর মাঝখানেও আরেকটা জিনিস আছে যেটাকে বলে আমরা ফাংশনের বডি, যে বডিটা হচ্ছে
সে মেনলি এক্সিকিউট করে ফাংশনের ভিতরে ঢোকার সাথে সাথে। আচ্ছা, পরের স্লাইডে যাই। ওকে, এটা অলরেডি আমরা বুঝে ফেলছি। তো ডিফাইনিং এ ফাংশন, যেটা নিয়ে অলরেডি কথা বলছি, যে আমরা ফাংশন এইভাবে পারি, এইভাবেও। তো এইভাবে ডিফাইন করতে পারি। মিনিমাল একটা ফাংশনের ডেফিনেশন এটা। মিনিমাল একটা সিগনেচার, ফাংশনের ভিতরে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো প্যারামিটার লিস্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। রিটার্ন টাইপ আমরা দিতেও পারি, নাও দিতে পারি। না দিলে এটা ডাইনামিক টাইপ হয়ে যায়, যে কোনো কিছুই রিটার্ন করতে পারি। ওকে, তো কল করার জন্য ফাংশন তো সিগনেচার বানাইলেই হয় না, মনে মনে একটা কাজ করলেই হবে না, ওটাকে যদি রিয়েল দুনিয়াতে এক্সিকিউশন করাইতে হবে। তো রিয়েল দুনিয়াকে এক্সিকিউশন করানোর জন্য, রিয়েল দুনিয়াতে আসার জন্য, এই যে মেইন ফাংশন আছে, মেইন ফাংশন থেকে তো এটাকে কল করাইতে হবে। তো কল করার সিনট্যাক্সটা হচ্ছে ওই ফাংশনের নাম, দেন হচ্ছে প্যারেনথেসিস। যদি আপনার প্যারামিটার থাকে তাহলে ওগুলা আর্গুমেন্ট আকারে মাঝখানে পাঠাইতে হবে। অলরেডি আমরা আর্গুমেন্ট পাস করা শিখছি। এটা হচ্ছে আমরা যখন শুরুতে আমরা ডিক্লেয়ার করতেছি, এটা প্যারামিটার আকারে ডিক্লেয়ার করতেছি। তো আমরা যখন এই প্যারামিটার গুলার ভ্যালু পাঠাই, এই ভ্যালু গুলোকে তখন আমাদের দুনিয়ায় অন্য নাম বলে চিনে, যেটা হচ্ছে আর্গুমেন্ট। এইখানে দেখেন দিয়ে দেওয়া আছে। তো আপনি চাইলে শুরুতে প্যারামিটারও বলতে পারেন। অনেকে গুলিয়ে ফেলে যে কখন প্যারামিটার বলবো, কখন আর্গুমেন্ট বলবো। আপাতত আপনার নাম জানতে হবে না, আপনি ধরে নেন দুইটাই হচ্ছে আর্গুমেন্ট বা দুইটাই প্যারামিটার। আপনি পরবর্তীতে নাম শিখে নিন যে এই সময় প্যারামিটার বলবো, এই সময় আর্গুমেন্ট বলবো। ওকে, রিটার্ন টাইপ। ওকে, তো ফাংশন রিটার্ন করার জন্য আমরা এই যে লাস্টে রিটার্ন দিয়ে ওই যে যে জিনিসটা আমরা রিটার্ন করতে চাই ওই জিনিসটাকে আমরা রিটার্ন করে দেই। আর আমাদের রিটার্ন টাইপ যেটা আছে এটা হচ্ছে আমাদের স্পেসিফিক্যালি বলে দেয় যে এখান থেকে কোন জিনিসটা রিটার্ন করতেছে। তো আমরা চাইলে ওই রিটার্ন টাইপের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা কোনো একটা ভেরিয়েবলে রাখতে পারি, ওটা নিয়ে আবার ফার্দার মোর কোনো কাজ করতে পারি। খুবই সিম্পল। ওকে, তো এতদিন যাবত যে মেন মেন ফাংশনের কথা চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছিলাম, এটাই হচ্ছে সেই মেন ফাংশন। যে মেন ফাংশনটাও একটা ফাংশন যে ফাংশনটা হচ্ছে একটা টপ লেভেলের ফাংশন, যেটা ডার্ট নিজের জন্য রিজার্ভ করে দিছে। এটা ডার্টে কেবলমাত্র প্রোগ্রামে একটা মাত্রই মেন ফাংশন থাকে, কারণ মেন ফাংশনে থেকেই কোড লেখা, কোড এক্সিকিউশন শুরু হয়। তো এজন্য আপনি কেবলমাত্র একটা ফাংশন, মেন ফাংশনই রাখতে পারবেন আপনার প্রোগ্রামে। ওখান থেকে যত কোডের হায়ারার্কি শুরু হয়েছে সে এক্সিকিউশন করা শুরু করবে। ফ্লাটারের মধ্যেও একটাই মেন ফাংশন আছে, মাল্টিপল নাই। ওকে, যে ফাংশনে আবার রিকারশন আছে। আপনি চাইলে এক ফাংশন থেকে নিজে ফাংশনের ভিতর থেকে নিজেকে কল দিতে পারেন। মানে মনে করেন যে মাই ফাংশন নামে একটা ফাংশন আছে, ওই ফাংশনের ভিতর থেকে আপনি আবার মাই ফাংশনকেই কল দিতে পারেন, যে জিনিসটাকে আমরা বলি রিকারশন। ওকে, তার মানে একেই কল দিবে, মানে এই ফাংশনটা সে নিজেকেই আবার কল দিবে। তো আপনারা যারা ওই যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে রিকারশন নিয়ে পড়াশোনা করছেন, ওটাই এই জিনিসটা। রিকারশন এইভাবেই করে, জাস্ট ফাংশনকে কল দিলেই হয়, অন্য কোনো সিনট্যাক্স নাই। জাস্ট ফাংশনের নাম ধরে কল দিন, যেভাবে ওভাবে কল দিলেই হবে। আচ্ছা, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চলে আসছে। ওকে, তো আমরা ফাংশন নিয়ে মোটামুটি ক্লিয়ার। আরে, ক্লাস তো শেষের দিকে চলে আসছে। ওকে, আমরা আরেকটা জিনিস পড়বো, তারপরে আমরা এখান থেকে কোশ্চেন নেই। আচ্ছা, কোশ্চেন নিয়েই তারপরে আরেকটা জিনিস পড়ি। ওকে, একজনের কোশ্চেন আছে, আসিফুল্লাহ ভাই বলেন। জি ভাইয়া, আমি আজকের ক্লাসগুলো বুঝছি ফাংশনের, মানে একটু কোড করতে গিয়ে এক জায়গায় একটু আটকেছিলাম। ওই আপনার যখন ফর লুপ চালাই আমরা, তখন প্রিন্ট দিলে দেখা যাচ্ছে যে সেটা ভার্টিক্যালি প্রিন্ট হয়। আমি যদি চাই যে ভার্টিক্যালি প্রিন্ট না হয় হরিজন্টালি হবে, তো নিউ লাইন যাতে না নেয় সেটার জন্য সিনট্যাক্সটা কি এসটিডি দিতে আউট, পারে? এসটিডি আউট ডট রাইট, এটা ডাট আইওর একটা পার্ট। গত ক্লাসে আমি দিয়ে দিয়েছিলাম, লাস্টে হয়তো ছিলেন না। ডাট ওকে, আইও, ঠিক আছে। আপনি জাস্ট লেখেন এসটিডি আউট ডট রাইট, ওকে, ডাট, থ্যাংক ইউ। বাকিটুকু আপনি পেয়ে যাবেন। কামরুজ্জামান মিয়া ভাই বলেন। জি, আমার সমস্যা হচ্ছে মানে আমি যদি এড ফাংশনের ভিতরে রিটার্ন না দিয়ে যদি প্রিন্ট লিখতাম, আর তাহলে প্রিন্টের আর মানে রিটার্নের মধ্যে কি ডিফারেন্সটা থাকতো, মানে হতো কিনা আমি যদি রিটার্ন না লিখে যদি প্রিন্টই লিখতাম, তাহলে কি প্রবলেমটা হতো? এবং আমরা রিটার্ন লিখি কেন, এবং মানে প্রিন্ট, মানে রিটার্ন কখন লিখবো, প্রিন্ট কখন লিখবো, তাহলে এটি। আচ্ছা, রিটার্নটা লিখি হচ্ছে আমরা এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করার জন্য। কেউ যদি আমার এই ফাংশনটা কল দেয়, সে যদি কোনো কিছু রিটার্ন মানে আমার কাছ থেকে এক্সপেক্ট করে, তো তার মানে কি তাকে কিছু রিটার্ন করতে হবে, তাকে কিছু ব্যাক দিতে হবে। তো
তখন আমরা রিটার্ন লিখি। আর আমাদের যদি কোনো কিছু না করতে হয়, প্রিন্টটা তো এর জন্য করছি যে আচ্ছা কোনো একটা কাজ হচ্ছে এটা বোঝার জন্য। আমরা যদি চাই যে প্রিন্ট করব বা অন্য যোগ বিয়োগ করে যোগফলও রাখতে পারি বা কোনো কিছু নাও করতে পারি, তখন আমাদের ডিসিশন করতে হবে যে আসলে আমার দরকারটা কি, আমাকে শুধু প্রিন্ট করতে হবে, তাহলে আমি প্রিন্ট করে দিতে পারতাম। আর যখন আমাকে রিটার্ন করতে হবে, যে আমাকে কল করছে সে কিছু এক্সপেক্ট করতেছে আমার কাছ থেকে, তখন আমরা রিটার্ন করি, এই ভ্যালুটাকে রিটার্ন করে ওই পাশে পাঠিয়ে দেই। যেমন অ্যাডটাকে কল করছে হচ্ছে এই যেখান থেকে, তার মানে এই যে ডাবল আর যে আমাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে, এটা বসে আছে আমার কাছে কোনো একটা এক্সপেকটেশন নিয়ে, যে এক্সপেকটেশনটা হচ্ছে ডাবল টাইপের। তো এই যে রিটার্ন টাইপটা হচ্ছে ডাবল, তার জন্য আমাকে এখান থেকে রিটার্ন করতে হচ্ছে। ওকে, মাহিন ভাই বলেন। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে আপনার মেইন ফাংশনে যখন ওয়েলকাম মেসেজের পাশে যে নেম দিয়ে যে কোলনটা দিলেন, এখানে আপনাকে কোনো এরর দিল না কেন? এটা আমার প্রবলেমটা হচ্ছে নেম ফাংশনের নেমের সাথে যে কোলনটা দিলেন, এখানে তো স্ট্রিং নেম হচ্ছে যে রাফাত, হ্যাঁ, এটাতে হচ্ছে আপনার স্ট্রিং এর নেমটা প্যারামিটার পাস, আপনি প্যারামিটার পাস করছেন রাফাত, বাট এর আগে যে নেম কোলনটা দিলেন, এখানে কি কোনো এরর ধরার কথা না? এটা নেম ক্লোনটা দিছি এর জন্য, এটা হচ্ছে নেমড প্যারামিটার, এটার নাম ধরে ধরে রাখতেছি, এটার নাম, এটার নাম এখানে কি দেওয়া, নেম দেওয়া। নেম, আমি যদি হ্যাঁ। এবিসি দিতাম এবিসি দিয়ে ডাকতে পারতাম। তো এই যে নাম, এটা যে নেমড প্যারামিটার, নাম আর ভ্যালু এই দুটার মধ্যে সেপারেট করার জন্য সেপারেটর হিসেবে আমরা কোলন ইউজ করি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, বাকি সবাই আবার একটু ওয়েট করি। ওকে, তো আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে, আরো দুইটা জিনিস শেখার কথা ছিল। ট্রাই ক্যাচ আসলে এখানে মানে আপনার দেখাইলেও খুব একটা বেশি ইফেক্টিভ হবে না, বাট আমরা আসলে নাল নিয়ে একটু পড়াশোনা করবো। তো নাল সেফটি শর্টকাটে শেষ করবো, অনেকে ভয় পাচ্ছেন, ভয় পান না, বেশি টাইম নেব না। তো ভয়েড মেন, আমরা একটা মেইন ফাংশন ক্রিয়েট করলাম, যেটা রিটার্ন টাইপ ভয়েড, আর নাম কি, মেন। তো আমরা বডির ভিতরে কোনো একটা ভেরিয়েবল নিতে চাই, ধরেন ইন্টিজার এ, তো কমা দিয়ে দিই। তো এবার আমি কি করি, এবার এ ইকুয়াল টু 34 দিই, প্রিন্ট করি এ কে। এবার আমি রান করাই, খুব ভালো মতোই রান হচ্ছে। ধরেন এরকম এ আছে, এর মধ্যে আপাতত কি ভ্যালু আছে, প্রিন্ট করি আগে, এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করার আগে। এবার রান করতে চাই, এবার দেখেন এরর দিচ্ছে। আমি কিন্তু ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ভেরিয়েবলের মধ্যে কোনো মান দিছিলাম না, কিন্তু মানটাকে ইনিশিয়ালাইজ করছি পরে। পরে ইনিশিয়ালাইজ করার পরে আমি এই যে খুব সুন্দরভাবে কাজ করতে পারতেছি। বাট ইনিশিয়ালাইজ করার আগেই যখন আমি এটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি, তখন সে আমাকে একটা কম্পাইল টাইম এরর দিচ্ছে, সে বলছে নাল সেফটি। সো নাল সেফটির মধ্যে নাল সেফটি ডট ডাট এর মধ্যে একটা ভ্যালু আছে এ, যেটা হচ্ছে নন নালেবল, এটা নন নালেবল, এটা নালেবল না, এটার মধ্যে অবশ্যই ভ্যালু অ্যাসাইন করতে হবে, কিন্তু এটা ইউজ করার আগে ভ্যালু অ্যাসাইন করা হয় নাই। তার মানে এটার ভ্যালুটা কি, এটার ভ্যালুটা এখন হচ্ছে নাল। সো হোয়াট ইজ নাল, এটা আমাদের একটু জানা দরকার। নাল হচ্ছে আরেকটা টাইপের ভ্যালু, আমরা যে ইন্টিজার ডাটা টাইপ টাইপ অনেক কিছু টাইপ করছি না, এর মতো আরেকটা টাইপের ভ্যালু আছে যেটা হচ্ছে নাল। মানে এর মধ্যে কিছু নাই, ফাঁকা। মনে করেন কোনো একটা মেমোরি অ্যাড্রেস আপনার জন্য অ্যালোকেট করা হয়েছে, কিন্তু ওই মেমোরি অ্যাড্রেসে আপনি এখনো কোনো ভ্যালু রাখেন নাই, দ্যাট মিনস ওটার মধ্যে নাল আছে, ওটার মধ্যে ফাঁকা আছে। তো এই যে ফাঁকা জায়গাটা আছে, এটা কিন্তু আপনি এখনো ঠিক মতো ইউজ করেন নাই, বাট এটাকে নিয়ে আপনি কাজ করতে যাইতেছেন, এটার মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করেন নাই, বাট এটা নিয়ে আপনি কাজ করা শুরু করেছেন। তো এই যে নাল নিয়ে আপনি কাজ করা শুরু করে দিচ্ছেন, এটা কিন্তু কোনো সেফটি নাই, তার মানে নাল সেফটি নাই। তো এই ফিচারটাকে ডার্ট পুরোপুরি রেস্ট্রিক্টেড করে দেয়, যে আপনি নাল নিয়ে যাতে কখনোই কাজ করতে না পারেন, কারণ নাল তো একটা ইস্যু, রাইট? নাল নিয়ে আপনি মনে করেন নালের সাথে 10 যোগ করে দিলেন, তাহলে নালের সাথে আবার যোগ করবো কিভাবে, নাল তো কিছুই না, ফাঁকা। তো ফাঁকা জিনিসের সাথে যোগ বিয়োগ করবো কিভাবে? তো এর জন্য এই যে আমাদের ডার্টে ইনবিল্ট একটা ফিচার আছে যেটাকে বলে নাল সেফটি। নাল থেকে নিজেকে সেফ রাখার জন্য নাল সেফটি ফিচার এনেবল করে দেওয়া আছে। তো আপনি চাইলেই কোনো একটা ভেরিয়েবলের মধ্যে নাল রাখতে পারেন না, অথবা নাল কোনো ভেরিয়েবল না ডাইরেক্ট আপনি কাজ করতে পারেন না। তার মানে নাল যদি আপনি রাখতে চান, কোনো একটা ভেরিয়েবলকে যদি নালেবল রাখতে চান, তাহলে কি করতে হবে, ওই ভেরিয়েবলের ডাটা টাইপ যখন মানে করবেন,
বলবেন তখন আপনাকে এক্সপ্লিসিটলি আলাদাভাবে বলে দিতে হবে যে এইটার মধ্যে নাল সাপোর্ট করে, আমি চাইলে নাল নিয়েও কাজ করতে পারি। মানে এটা ভেরিয়েবলটা হচ্ছে নালেবল, এক্সকিউজ মি, নালেবল, যেটা চাইলে নালও হোল্ড করতে পারে। তো এখানে তো ইরর দিচ্ছে, এটা আমি কিভাবে রিজলভ করতে পারি? যেটা আছে এটা নালও থাকতে পারে, মাঝে মাঝে নালও থাকতে পারে। তো এটাকে বোঝানোর জন্য আমরা এরকম কোশ্চেন মার্ক দিয়ে রাখি, যে ইন্টিজার কোশ্চেন মার্ক, তার মানে এটা একটা নালেবল ভেরিয়েবল, চাইলে এটা নালও থাকতে পারে। এবার দেখেন যখন আমি প্রথমবার কাজ করতে গেছি, এর ভ্যালু কত দেখাচ্ছে? নাল দেখাইতেছে। তার মানে প্রথমবার আমি কোনো ভ্যালু অ্যাসাইন করছিলাম না, জাস্ট মেমোরি অ্যাড্রেসটা অ্যালোকেট করছিলাম এই ভেরিয়েবলটার জন্য, যেটা হচ্ছে আমার কি ছিল ভিতরে, ভ্যালু কি ছিল? ভ্যালু কিছুই ছিল না, ভ্যালু ছিল নাল। তো এই নালেবল একটা ভেরিয়েবল যেটা হচ্ছে এ, প্রথমে নাল ছিল, দেন আমি যখন অ্যাসাইন করছি 34, তখন আমার কি হয়েছে, এর ভ্যালু হয়ে গেছে 34। এবার ধরেন আমার আরেকটা ভেরিয়েবল আছে যেটার নাম হচ্ছে বি। বি, বি আবার নাল না, বি হচ্ছে ধরেন 12। সো এবার আপনি চান ইন্টিজার রেজাল্ট একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের মধ্যে এ প্লাস বি, সরি, এ প্লাস বি এটা যোগ করে রাখতে, এ প্লাস বি আপনি যোগ করে রাখতে চান, ধরেন এটুকু নাই আমার। এবার দেখেন সে কিছু একটা ওয়ার্নিং দিচ্ছে, যেহেতু ডার্টে, ওয়ার্নিং না ইরোরই দিচ্ছে, যেহেতু ডার্টে ইনবিল্ট নাল সেফটি ফিচার আছে, তার মানে এটা দাঁড়াচ্ছে যে সে নাল নিয়ে কাজ করতে দেবে না। সে বলতেছে এই যে ভেরিয়েবলটা আছে এটা চাইলে কখনো নালও হইতে পারে, আবার কখনো ভ্যালু থাকতে পারে, তুমি যে কাজ করতে যাচ্ছ এখানে কিন্তু একটা রিস্ক আছে। সো দ্য অপারেটর প্লাস ক্যান নট বি আনকন্ডিশনালি ইনভোক বিকজ রিসিভার ক্যান বি নাল, মানে এই যে ভ্যালুটা আছে এটা চাইলে নালও হইতে পারে। আমি যে রান দেই, তাহলে এখানে দেখেন ইরর দিচ্ছে যে ইন্টিজার যেটা আছে এটা খালি ইন্টিজার না ভাই, এটা নালেবল ইন্টিজার, মানে এটার মধ্যে নালও থাকতে পারে, এটার মধ্যে হয়তো এখনো ভ্যালু নাই, তুমি কিভাবে কাজ করবা? তো এই ফিচারটাও সে এনাবল করে রাখছে। তো আপনি যদি চান যে না এটা নাল থাকলেও কাজ করতে পারবে, বাই ডিফল্ট আমি কি করে দেব, নাল থাকলে এটার মধ্যে জিরো অ্যাসাইন করে দেব। তো এর জন্য আমরা কি করে দিই, এরকম কোশ্চেন মার্ক, ডাবল কোশ্চেন মার্ক দিয়ে দেই, এটাকে বলে নাল অপারেটর। তো এই নাল অপারেটর ডাবল কোশ্চেন মার্ক দেওয়া মানে কি, যে এ এর সাথে আমি যোগ করব বি, কিন্তু যদি এর মধ্যে নাল থাকে, এর মধ্যে যে দুইটা কোশ্চেন নিজে এর কাছে কোশ্চেন করছে, এর সাথে বি যোগ করার আগে এর মধ্যে এ কে কোশ্চেন করছে, দুইটা কোশ্চেন মার্ক দিয়ে কোশ্চেন করছে যে তুমি কি নাল, তুমি কি ফাঁকা, এখনো তোমার মধ্যে ভ্যালু অ্যাসাইন করা হয় নাই? যদি বলে হ্যাঁ আমার মধ্যে তো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, বলে ঠিক আছে তুমি জিরো নিয়ে যাও, জিরো হচ্ছে তোমার ডিফল্ট ভ্যালু। তারপরে তুমি কি করো, যোগ করো। আর যদি বলেন এর মধ্যে অলরেডি ভ্যালু আছে 20, বলে ঠিক আছে তাহলে তোমার মধ্যে ভ্যালু আছে, তুমি জিরো নিয়ে যাইতে হবে না। এবার যদি আমি এখানে রেজাল্টটা প্রিন্ট করাই, সে দেখেন খুব সুন্দরভাবেই প্রিন্ট করাইছে যে 12, বি এর মধ্যে কত রাখছিলাম 12, তো এখানে কত আছে জিরো, ডিফল্ট ভ্যালু জিরো আসলো, তো আমি যদি ডিফল্ট ভ্যালু এত রেখে দিতাম, এবার যদি রান করাই তাহলে দেখেন ওটার সাথে যোগ করাইছে বি এর। তার মানে এটা দাঁড়াচ্ছে আমি চাইলে একটা ভেরিয়েবলকে তখনই নাল রাখতে পারি যখন আমি এক্সপ্লিসিটলি বইলা দিব যে এই ভেরিয়েবলটা নালেবল। সো তখন আমি কি করতে পারি, এরকম নাল, নাল অপারেটর ইউজ করতে পারি একটা কোশ্চেন মার্ক। আর আমি যদি চাই এই যে নাল অপারেটর, নাল টাইপের ভ্যালু মানে নালেবল টাইপের, নালেবল একটা ডাটা টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করতে, ওটা ভ্যালু অ্যাসাইন করার আগে যদি আমি এরকম নাল চেক করতে চাই, কারণ ডাইরেক্টলি তো ডাটা আমাকে করতে দিবে না, তখন আমি চাইলে এরকম কোশ্চেন মার্ক দিয়ে দিতে পারি যে এ, এর সাথে তুমি কি যোগ করবা, বি এর যোগ করবা। এই দেখেন ওই দুইটা জিনিস দিতে হবে না আপনাকে, প্যারেন্থেসিস এভাবে দিতে হবে না, আমি যাতে আপনি যাতে বুঝতে পারেন এর জন্য আমি দিয়ে দিছিলাম। সো এ কে আগে জিজ্ঞেস করবে এ তুমি কি নাল, তখন যদি বলে হ্যাঁ নাল, তাহলে এই যে ডাবল কোশ্চেন মার্ক, ডাবল কোশ্চেন মার্ক দিয়ে তাকে কোশ্চেন করছিল একটু আগে, কোশ্চেন করার পরে যদি বলে যে হ্যাঁ আমি তো নাল, তাহলে এই যে এই ভ্যালুটাকে সে অ্যাসাইন করে দেবে তার ভিতরে, আমরা বাই ডিফল্ট ধরেন জিরো রেখে দিলাম। আর যদি নাল না থাকে তাহলে কি করবে, সেই যে তার মধ্যে ডিফল্ট ভ্যালু যা সেট করা আছে ওইটাই দিয়ে দেবে। ধরেন এর মধ্যে আমি ডিফল্ট ভ্যালু সেট করেছি আহ এইটা 6। এবার দেখেন এবার যখন আমি রান করাই, এটাকে আমি একটু ফার্স্ট ব্র্যাকেটে চাই, দেখেন কি করতেছে, সে বলতেছে 18, মানে 6 প্লাস 12 18। এবার একটা দেখেন ইউজ শর্টকাটে একটা ছোটখাটো ইরোর দিছে, যেহেতু সে আগেই
এইটাকে ইউজ করার আগেই আমাকে আগের লাইনেই মানে কাছাকাছি একটা জায়গায় আমি এটার ভ্যালু অ্যাসাইন করে দিছি। দ্যাটস ওয়াই সে তো জানেই যে আগের লাইনেই তো তুমি ভ্যালু অ্যাসাইন করেছো, তার জন্য এটা তোমার দরকার নাই, এটা ইউজলেস, তুমি এটা সরিয়ে দাও। সে আমাকে এই দেখেন ওয়ার্নিং দিচ্ছে যে রিমুভ নাল অপারেটর, এটা দরকার নেই ভাই, রিমুভ করে দাও। বাট যখন আমি এটা সরিয়ে দিচ্ছি তখন আবার দেখবেন সে জায়গায় গেছে, বলছে হ্যাঁ তুমি ঠিক কাজ করছো, এটা তো নালও হইতে পারতো, তুমি কিন্তু খুব সুন্দরভাবে নাল হ্যান্ডেল করেছো। নাল হ্যান্ডেল না করলে আমি এটাকে রান করতে দিতাম না। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেট, যেটা আপনার আপাতত বুঝতে হবে না, যেটা আপনি বুঝবেন ক্লাসের সাথে। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক দুইটা নাল অপারেটর। আহ তো এ পর্যন্ত কার কার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন, আমরা তারপর ফার্দার মুভ করি। ও 11:34 বাজে। তো আজকের ক্লাস এখানেই শেষ, এই পর্যন্তই রাখবো আমরা, কেউ চাইলে লিভ নিতে পারে, বাকি কোশ্চেন গুলো আমরা অ্যান্সার দিয়ে শেষ করবো। এমদাদ ভাইয়া ভাই আমি একটা হ্যান্ড রেজ করেন, ওয়ান বাই ওয়ান। এমদাদ ভাই বলেন। ভাইয়া আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমার আর কি কোনো কিছু শিখতে হলে একটা বই লাগে আর কি, মানে বই ছাড়া আমার একটু কঠিন হয়ে যেতে। আপনার আমাকে কোনো বই সাজেস্ট করতে পারবেন এই বিগিনারদের জন্য? কিসের বই চাচ্ছেন? এই ধরেন ফ্লাটার বা ইয়ার কি বলে আসলে ডার্টের। ফ্লাটার নিয়ে আসলে কখনোই আমি বই সাজেস্ট করতে পারবো না বা করি না, কারণ ফ্লাটার তো রেগুলার চেঞ্জ হচ্ছে, তাই না? আপনি জি। বইয়ের সাথে স্টিকি থাকলে তো রেগুলার যে আপডেট জিনিস আছে ওগুলো তো কখনোই ধরতে পারবেন না। আচ্ছা। প্রতিদিনই আপডেট হচ্ছে, প্যাচ আপডেট হচ্ছে। আপনি ফ্লাটারের বই পাবেন না, বাট আপনি ডকুমেন্টেশন পড়তে পারেন। যেমন ডার্টেরও ডকুমেন্টেশন আছে, dart.dev, এটার মধ্যে গেলে আপনি ডার্টের পুরা ডকুমেন্টেশন সবকিছু পাবেন, ডিসকাশন, ওখানে আপনি গিয়ে পড়তে পারেন। ও, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। আসিফ ভাই বলেন, তাদের কোশ্চেন শেষ, হ্যান্ড ডাউন। ভাইয়া এই যে ফাংশনের একটা কোশ্চেন ছিল যে রান সরি রিটার্ন টাইপের মধ্যে রিটার্নের পাশাপাশি কি কোনো প্যারামিটার প্রিন্ট করতে পারবো রিটার্ন টাইপের মধ্যে? প্যারামিটার বলতে আহ, মানে এই যে প্রিন্ট করতে পারবো রিটার্ন রিটার্ন টাইপে কোনো কিছু? এখানে আপনি যা কিছু তাই করতে পারেন, এটা প্রিন্ট করতে যাচ্ছেন প্রিন্ট করেন, সমস্যা কি? মানে ওই যে ওইটার মতো মনে করেন যে মর্নিং হাউ আর ইউর নেম এরকম। হ্যাঁ করেন, এরকমও যদি করতে চান এগুলাও করতে পারেন, এগুলাও করতে পারেন, ওকে আসছে। তার ভিতর থেকে রিটার্ন করা দরকার, রিটার্ন করে দিচ্ছে, দ্যাটস ইট। আপনার যা ইচ্ছা তাই করেন, আপনার বানানো ফাংশন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আচ্ছা আচ্ছা। কে জন্য লাল দাগ দিয়ে রাখছে, অনেকে আবার ভাববে যে এটা কোড এরর রয়েছে। আচ্ছা, রুস্তম আলী ভাই। ভাইয়া আমার ফাংশন রিলেটেড একটা প্রশ্ন ছিল, যে আমরা একই ফাংশন নেম অনেকগুলাতে ইউজ করতে পারবো কিনা, বা রিটার্ন টাইপ কিংবা না, প্যারামিটার চেঞ্জ করে দিয়ে। আমাদের এখানে ফাংশন ওভারলোডিং নাই, আচ্ছা। কারণ হচ্ছে ফাংশন ওভারলোডিং এর দরকার হয় না এখানে। আপনি অপশনাল প্যারামিটার পাচ্ছেন, রাইট? নেমড প্যারামিটার পাচ্ছেন, তাহলে আপনার ফাংশন ওভারলোডিং এর দরকার কি? ও, ওকে, এটাই জানার ছিল। মানে মেথড ওভারলোডিং এ তো হয়ে যাবে, ফাংশন ওভারলোডিং ও আচ্ছা, আমরা কি ওওপির কনসেপ্টের মধ্যে মেথড ওভারলোডিং ওভার রাইডিং করতে পারবো নাকি? রাইডিং পারবো, লোডিং ও, আমি দেখাই দেবো যখন ও, ও আচ্ছা, চলে ঠিক আছে আসবে। ভাইয়া। ওকে, সাকিব ভাই। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যখন আমরা ফাংশন কল করতেছি তখন তো আমরা হচ্ছে ম্যানুয়ালি এগুলো দিয়ে দিতেছি নেম বা অ্যাড্রেস, আমরা কি ইউজার ইনপুট হিসেবে নিতে পারবো এগুলো, বা নিলেও কিভাবে নিতে পারি? হ্যাঁ, নিতে পারেন। ডার্ট আইওর একটা পার্ট আছে, ওই যে এসটিডি আউট, এসটিডি ইন, এগুলোর পার্ট আছে, আপনি চাইলে ওগুলো দেখতে পারেন, ডার্ট আইও, ওখান থেকে নিতে পারেন। বাট ওটা কখনো লাগে না, এই জন্য আমরা ক্লাসের মধ্যে ওটা শুধু দেখাই না। আপনি আচ্ছা, কখনো ঠিক আছে। ফ্লাটার অ্যাপ্লিকেশন ওটা নিবেন না, ইউজার ইনপুট নেবেন, আপনি উইজেট দিয়ে নেবেন। কামরুল ভাই বলেন। জি ভাইয়া, ইয়া হচ্ছে নাল সেফটিতে এক্সক্লামেটরি সাইন দিয়ে আরেকটা ইয়া ছিল, ওটা একটু দেখালে ভালো হতো। আচ্ছা, ওটা ওটা আমি নেক্সট লেটের সাথে দেখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আজকে অলরেডি ক্লাস এন্ড করে দিয়েছেন, আমি ওটা দেখাচ্ছি না। ওটা ফোর্স আনর্যাপ, ওটা আমি দেখিয়ে দেবো।
ওকে, শোয়েব ভাই বলেন। ভাই আপনার কথা। জি ভাইয়া, নাল হুম, কোশ্চেন ছিল। বলেন বলেন, কোশ্চেন বলেন। জি, প্রথমত হচ্ছে যে আমরা যখন এই যে ইন্টিজার টাইপ দিয়ে তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে যেটা নাল করে দিলাম, মানে বুঝিয়ে দিলাম যে এর ভিতরে নাল থাকতেও পারে। দেন আমরা যখন ইন্টিজার রেজাল্টের ভিতরে এখানে বাই ডিফল্ট এখানে আমাকে আবারও চেনায় দিতে হচ্ছে যে ওইখানে ফার্স্ট অফ অল প্রথমে তো এখানে আমরা বলে দিলাম যে এখানে তো জিরো থাকতেই পারে বা জিরো আছে এখানে, তখন যখন প্রিন্ট করলাম তখন দেখাচ্ছিল। বাট এখানে আবার হচ্ছে যে ডবল হচ্ছে যে কোশ্চেন মার্ক দিয়ে নাল অপারেটর দিয়ে আবার বুঝাই দিতে হচ্ছে। এটা কেন? প্রথমত ওর বোঝার উচিত ছিল প্রথমে, ওইখানে তো আমরা জিরো বলেই দিলাম, তাহলে এখানে আবার কেন ইউজ করলাম নাল অপারেটরটা? এই সিনারি গুলো এখন যতটা সিম্পল মনে হচ্ছে, যখন আপনি বড় কোড লিখবেন তখন এমন হতে পারে এক জায়গায় আননোন দেখাবেন, এক জায়গায় দেখাবেন 0, এক জায়গায় ক্যালকুলেশনের সুবিধার জন্য 12 দেখাইতে পারেন, তাই না? তো এক এক সময় এক এক জায়গায় এরকম এক এক ভাবে আপনি নালটাকে হ্যান্ডেল করবেন। এটাকে নাল হ্যান্ডেল করতেছে, যে জিজ্ঞেস করতেছে তোমার মধ্যে নাল থাকলে আমি এটা দিয়ে দিব। তো আপনার হ্যান্ডেল করার ওয়ে এইটা, বাট এত সিম্পল হবে না, অনেক দেখবেন ব্রড থাকবে। এক এক জায়গায় এক এক ভাবে আপনি জিনিসটাকে হ্যান্ডেল করতে, এক এক ভ্যালু দিয়ে। জি, বুঝতে পেরেছি। তার মানে আমরা যখন প্রথমত ডেটা টাইপটা ডিক্লেয়ার করতেছি ওইখানে যখন নাল যদি হয়ও, তারপরে যখন আমরা আবার হচ্ছে ক্যালকুলেশন বা অপারেশন করতে যাব তখন আমাকে এইভাবে আবার কি নালের জন্য হচ্ছে সিকিউরিটি নিতে হবে? হ্যাঁ, অবশ্যই সিকিউর নিতে হবে। আরেকটা ওয়ে আছে ফোর্স আনড্যাপ করা। তো ওটা করলে কি হবে যে যদি নাল আসে তাহলে ইরোর শো করবে, ইরোর থ্রো করে দেবে যে নাল আসলো কেন, আমার তো নাল আসার কথা না। তো ওটা ফোর্স আনড্যাপ, এটা হচ্ছে সফটলি আনড্যাপ। ঠিক জি, আছে, ধন্যবাদ। ওকে। আজম আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা